মৃত্যু বাকি সবার জন্য এক আতঙ্কের নাম হলেও জীবনের ওপর থেকে সকল আশা হারানো নাকুলের জন্য তা কেবলই এক বিলাসিতার নাম। এই পর্যন্ত 11 বার নিজেকে শেষ করার চেষ্টা করার পরও নাকুল মরতে পারেনি। তবে যারা তাকে ভালো মানুষে দেখিয়ে বাঁচাতে গিয়েছিল তাদের কেউই এই দুনিয়ায় আস্ত নেই। সব এলোমেলো ভাবে তাও কোনো রকমে নাকুলের জীবন কেটে যাচ্ছিল। কিন্তু বিপত্তি তো বাধে তখন যখন নাকুল নিজেকে মারার কন্ট্রাক্ট দেয় এমন এক সিরিয়াল সাইকো কিলারকে, যার লিস্টে একবার নাম উঠলে তার মৃত্যু নিশ্চিত। এতদিন যে নাকুল মরার জন্য লাফালাফি করছিল, হঠাৎ তার মনে প্রেমের লাড্ডু ফোটে আর সে মত বদলে নতুন করে বাঁচতে চায়। কিন্তু এই কন্ট্রাক্ট কিলার তো আর সহজে ছাড়বে না। হাজার হোক তারও একটা মান সম্মানের ব্যাপার আছে। এভাবে না মেরে ছেড়ে দিলে তো বাজারে তার নাম খারাপ হয়ে যাবে। তাই নাকুলকে মারতে সে উঠে পড়ে লাগে। একদিকে এই খুনি তো অপরদিকে এক সাধু এসে দাবি করে নাকুল নাকি অমর, মানে তাকে কোনোভাবেই মারা সম্ভব না। ভয়ানক এই সাইকো নতুন প্রেমের জীবন আর এই পাগল সাধুর চক্করে পড়ে নাকুলের তো নাজেহাল অবস্থা। নাকুল কি সত্যি অমর, নাকি এই সাইকো কিলারের হাতেই তাকে মরে প্রমাণ করতে হবে অমর বলতে আসলে কিছুই নেই। এমনই ভরপুর ডার্ক কমেডি, সাইকোলজিক্যাল থ্রিলার আর মজাদার কিন্তু অদ্ভুত সব টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ওয়েব সিরিজ আফসোস। তবে এই পাগলের পাগলামি দেখে আপনার দিনটা যে হাসতে হাসতে যাবে এটা নিশ্চিত। আফসোস দেখে কখনোই আফসোস হবে না। চোখ বড় বড় করে তাকিয়ে থাকা এই লোকটার নাম নাকুল। নাকুল মনে মনে বলে, একটা সময় ছিল যখন মনে হতো আমি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু যখন আমার সেই ভুল ভাঙে তখন আমি সোজা এখানে চলে আসি। ভালো করে তাকালে দেখা যায় নাকুল রেল লাইনের উপরে শুয়ে এইসব কাব্যিক লাইন ভাবছে। তার মানে নাকুল নিজেকে শেষ করতে এসেছে। লোহার পাতের উপর এতক্ষণ শুয়ে এসব ভাবতে ভাবতে বেচারার ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়। একটু মাথা উঁচু করে তাকাতেই দেখে সামনে বেঞ্চের উপরে ময়লা একটা কুশন পড়ে আছে। মরে যখন যাবে তখন একটু আরামেই মরুক, তাই উঠে গিয়ে কুশনটা এনে ঘাড়ের নিচে দিয়ে চোখ বুজে শুয়ে থাকে। হঠাৎ এক কুকুর তার পায়ের কাছে এসে ঘেউ ঘেউ করতে থাকলে নাকুল বিরক্ত হয়ে চোখ বুজেই তাকে তাড়াতে থাকে। কুকুরটা তবুও না গেলে বিরক্তি নিয়ে তাকাতেই দেখে একটা বয়স্ক পাগল তার সেই কুশনের দিকে তাকিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। বেশ দূরে তখন ট্রেনের আলো দেখা যাচ্ছে। নাকুল রেগে জিজ্ঞেস করে, সমস্যা কি তোমার? পাগলটা বলে, তোর এত বড় সাহস, তুই শাহেনশাহর সম্পত্তি চুরি করিস? ট্রেন কাছিয়ে আসছে দেখে নাকুল পাগলটাকে তাড়ানোর জন্য বাধ্য হয়ে পাথর ছুঁড়ে মেরে বলে, যা ভাগ এখান থেকে। পাগলটা তবুও না গেলে নাকুল বালিশ তুলে ট্রেনের দিকে দৌড়াতে থাকে। পাগলটা চিৎকার করে বলে, সেনাপতি আক্রমণ করো বলেই নাকুল থেকে বালিশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ট্রেন তখন এক নাগারে হর্ন দিয়েই যাচ্ছে। নাকুল আচমকাই বালিশটা ছেড়ে দেয় আর পাগলের ধাক্কায় সোজা গিয়ে পাশের রাস্তায় পড়ে। আর তার বদলে সেই পাগল যায় ট্রেনের নিচে। যেই বালিশ নিয়ে এত কারাকারি, তার তুলো উড়ে নাকুলের উপরে পড়ে আর নাকুল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মরতে আসলো একজন আর মারা গেল আরেকজন। এক বুক হতাশা আর চেয়েও মরতে না পারার আফসোস নিয়ে অ্যালার্মের শব্দে নাকুলের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে কাব্যিক 2 লাইন লিখতে গিয়েও সেখানেও ব্যর্থ হয়ে তার বড় ভাইকে কল দেয়, কিন্তু তার ভাইও কল রিসিভ করে না। দেওয়ালে বাবা মা আর বড় ভাইয়ের ছবির দিকে তাকিয়ে দেখে সেই ছবিতেও বেচারার জায়গা হয়নি। রোজগারের হতাশা নিয়েই সে বাসা থেকে বের হয়। এই বেচারা তার জীবন নিয়ে এতটাই বিরক্ত যে পাড়ার বাচ্চারা পর্যন্ত তাকে বলদ মনে করে। এত মানসিক চাপ আর সহ্য করতে না পেরে বেচারা চলে আসে সাইকিয়াট্রিস্ট শ্লোকার অফিসে। বেচারা লাইনে দাঁড়ালে এত মানুষ রেখে কাক তার উপরই পটি করে দেয়। মানে দুনিয়ার সব খারাপ কাজ এই নাকুলের সাথেই কেন হয়? সাইকিয়াট্রিস্ট শ্লোকাকে তার গতরাতের ঘটনা বললে শ্লোকা ট্রেনে কাটা পড়া একটা লাশ দেখিয়ে বলে, কাল যদি তুমি ট্রেনের নিচে পড়তে তাহলে তোমার অবস্থা এমন হতো। ছবি দেখে বেচারা তো ভয়ে গলার পানি শুকিয়ে যায়। শ্লোকা বলে, জীবনের সবারই কখনো না কখনো এমন খারাপ পরিস্থিতি আসে, আমারও এমন হয়েছিল। তার মানে কি আমি নিজেকে মেরে ফেলবো? এটা কোনো সমাধান না। ওয়েট, তোমার চোখে কি হয়েছে? নাকুল বোকার মতো তাকিয়ে থাকে। আসলে দ্য গ্রেট হতাশ ম্যান নাকুল একদিন
নাগিন পানিতে ডুবে মরার জন্য ঝাঁপ দেয়, কিন্তু সাথে সাথেই নিজেই এবার বাঁচার জন্য হাত পা ছুড়ে সাহায্য চাইতে থাকে। পাশেই কিছু লোক বসেছিল, তারা দৌড়ে গিয়ে নাকুলকে টেনে তীরে এনে তার পেট থেকে পানি বের করার চেষ্টা করে। হঠাৎ সেই লোকদের হুঁশ হয় যে তাদের একজন সেখানে নেই। সবাই দৌড়ে পানিতে খুঁজতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই বলদ নাকুলের বোকামির জন্য নিজেদের বন্ধুকে হারিয়ে একজন রেগে নাকুলের চোখে জোরে এক ঘুষি মারে। এই লোকের গল্প শুনে তো লজ্জা পেয়ে যাবে। শ্লোকা ফাইল পড়ে বলে, এই ধরে তুমি 11 বার মরার চেষ্টা করেছো। নাকুলের মনে পড়ে সে এখানে আসার আগেও এক পানের দোকানদার থেকে বিষ কিনেছে, কিন্তু দোকানদার ভেজাল বিষ দেওয়ার কারণে বেচারা এ যাত্রায়ও মরেনি। শ্লোকা বলে, দেখো নাকুল, মরে যাওয়া কোনো সমাধান না, তুমি কেন এসব করছো? নাকুল রেগে বলে, আমার মতো মানুষের তো মরে যাওয়াই উচিত। লেখক হওয়ার স্বপ্নে চাকরি ছেড়ে লিখতে বসলাম, পরে জানতে পারি আমার দ্বারা তাও সম্ভব না। তবুও 6 বছর ধরে একটা গল্প লিখে পাবলিশ করতে গেলাম, কিন্তু পাবলিশাররা সেই গল্প একবার পড়ার দরকারও মনে করেনি। আবার চাকরি করতে গেলাম, তবুও ঘাড় ধরে বের করে দিল। এভাবে 11টা কোম্পানি আমাকে বের করে। এক এক করে 3টা মেয়েকে ভালোবাসলাম, 3 জনই আমাকে ছেড়ে চলে গেল। পুরো দুনিয়ার একজন, মানে আপনি আমার সাথে কথা বলেন, তাও আমি টাকা দিই তার জন্য। সেই টাকাও আমার কাছে ছিল না, তাই বাবা মায়ের দেওয়া গাড়ি বেচে টাকা জোগাড় করেছি। সেই বাবা মা আমার জন্য প্যারালাইজ হয়ে পড়ে আছে, আর বড় ভাই আমাকে বাসা থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। তাহলে আমি কেন মরবো না? আসলে এর মরে যাওয়া উচিত। নাকুল বলে, ছোটবেলায় কোনো সমস্যা হলে ঘুমিয়ে পড়তাম যেন দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর সমস্যা চলেও যেত। এবার আমি আজীবনের জন্য ঘুমাবো। সাধারণ মানুষের জীবনে সমস্যা আসে যায়, কিন্তু আমি এতটাই অভাগা যে আমার খারাপ দিন শেষই হয় না। না জানি এই ভালো মানুষগুলো কোথা থেকে চলে আসে আর আমাকে বাঁচিয়ে নিজে উল্টা মারা যায়। আর আপনারও আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, বুঝেছেন? আপনি তো নিজের কাছে ভালো হওয়ার জন্য আমাকে লেকচার দিচ্ছেন। শ্লোকা রেগে বলে, তোমার কি মনে হয় তুমি মরলে সব ঠিক হয়ে যাবে? ঠিক আছে বলেই তার ড্রয়ার থেকে পকেট নাইফ বের করে বলে, নাও এখনই মারো, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো না। তোমার তো এই পদ্ধতি সবার আগেই ভাবা উচিত ছিল। নাকুল বড়দের মতো তাকিয়ে থাকে। শ্লোকা বলে, আসলে সত্যি তো তুমি মরতে চাও না, কারণ যে আসলেই মরতে চায় সে রেল লাইনে শুয়ে বালিশ খোঁজে না, আর পানিতে ডুবতে গিয়ে সাহায্য চায় না। যত সব পাগলের কারবার আর কি। গল্প চলে আসে উত্তরাখণ্ডের হার্শিল নামের পাহাড়ে ঘেরা এক জায়গায়। ইন্সপেক্টর বীর সিংকে কনস্টেবল বেদ কল দিয়ে বলে, জলদি আশ্রমে আসেন। আশ্রমে আসতেই দেখা যায় চারিপাশে সাধুদের লাশ পড়ে আছে। আশ্রমের গুরুদেবের পাশে একটা ম্যাগাজিন, যেখানে পৃথিবীর অমর মানুষ নামের একটা আর্টিকেল লেখা। বেদ বলে, আশ্রমের মোট 12 জন সাধু মারা গেছে, শুধু ফোকাটিয়াকেই পাওয়া যাচ্ছে না। এই প্রথম হার্শিলে এত বড় ক্রাইম হলো। আজ প্রথম নিজেদেরকে পুলিশ মনে হচ্ছে। আশপাশটা ভালো করে দেখে বীর বলে, খুনি নিশ্চয়ই কিছু একটা খুঁজছিল। ফোকাটিয়া ততক্ষণে তার ঝোলা নিয়ে শহরে পৌঁছে গেছে। তার ঠিক পাশেই নাকুল চোখে রুমাল বেঁধে ব্যস্ত রাস্তায় হাঁটতে শুরু করে, কিন্তু অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর যেন শুকিয়ে যায়। তেমনি নাকুল রাস্তায় নামলে জ্যাম শুরু হয়ে যায়। বেচারার কাজ তো হয় না, উল্টা ফ্রিতে কয়টা গালি খেয়ে নেয়। হঠাৎ এক বাচ্চা আসে, নাকুলের হাতে লিফলেট দিয়ে বলে, রাখেন, কাজে লাগবে। নাকুল লিফলেট পড়ে দেখে তাতে লেখা ইমার্জেন্সি এক্সিট, চাইলে কল দিয়েন। তো এই ইমার্জেন্সি এক্সিট নামের কোম্পানিটা মারিয়া আর বিক্রম নামের 2 জন চালায়। মারিয়া দূরবীন দিয়ে দেখছে, আর বিক্রম একজনকে পাহাড়ের কিনারায় নিয়ে বলে, এই দুনিয়াতেও দেখে নিয়েছো, এখানে শুধু কষ্ট, ধোকা, ছলনা এছাড়া আর কিছুই নেই। এবার ওই দুনিয়া দেখো। ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ব্যাস ছেলেটা সোজা পরপারে চলে যায়। এটাই এই কোম্পানির কাজ। যারা মরতে চায় কিন্তু সাহস করতে পারে না, তাদের জাহান্নামে পাঠাতে একটু সাহায্য করে দেয় আর কি। বিক্রম বিরক্ত হয়ে মারিয়াকে বলে, এসব কাজ আমি আর পারবো না, এতে কোনো সম্মান নেই, নিজেকে অপরাধী মনে হয়, আর এসব করে কতই বা কামাবো। মারিয়া বলে, দুনিয়ায় প্রতি বছর 8 লাখের মতো মানুষ নিজেকে শেষ করে। এখন আমরা যদি তাদের থেকে 100 করেও নেই, তাহলে বছরে কামাবো 8 কোটি। 3 ভাগ করলে হবে 2.5 কোটি। ভাবতে পারিস? বিক্রম বিরক্ত হয়ে বলে, এই 8 লাখ মানুষ তো আর ইন্ডিয়ার না, তাই না? মারিয়া বলে, তা আমরা কি মাত্র 100 করে চার্জ করবো নাকি? তখনই নাকুল মহাশয় এসে হাজির হয়। মারিয়া তার মার্ডার প্যাকেজ খুলে বসে, মানে মরার প্ল্যানেরও আবার প্যাকেজ। বাহ! পাহাড় থেকে লাফানো থেকে শুরু করে গুলি, হাত কাটা, পানিতে ডুবে যাওয়া, এমন হরেক রকমের প্ল্যান আছে। যত রিস্ক তার দাম তত বেশি। অনেক ভেবে চিন্তে নাকুল বলে, মাথায় গুলি করলেই হবে, লোকেশন আমার বাসায়। মারিয়া বলে, ঠিক আছে, বিকালের মধ্যে অ্যাডভান্স দিলে কালই আপনি নিজেকে আত্মার দুনিয়ায় পাবেন। তা কাউকে কি মেসেজ দিয়ে আপনার মৃত্যুর খবর বলতে হবে? নাকুল বলে, হ্যাঁ। তখনই মারিয়ার মেয়ে অ্যানি আসলে মারিয়া তাকে বিক্রম
বিক্রমের সাথে ভিতরে পাঠিয়ে দেয়। সাথে সাথে নাকুল একটা ছবি তুলে নেয়। নাকুল বলে, আগে কয়েকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি। মারিয়া বলে, কোনো চিন্তা নেই, আমার বান্ধবী উপাধ্যায় একবার কোনো কাজ হাতে নিলে এই দেশের আর্মি কেন মৃত্যু আপনাকে বাঁচাতে পারবে না। সে তার কাজের প্রতি জম্মের সিরিয়াস। চলেন এবার সেই সিরিয়াস ক্যারেক্টার উপাধ্যায়কে দেখে আসি। চার্চে এক লোকের শেষকৃত্য হচ্ছে। ফাদার বলে, কারোর আর কিছু বলার আছে? এক মহিলা হাত উঠালে ফাদার তাকে সবার সামনে ডাকে। মহিলাটা লাশের কাছে এসে গম্ভীর ভাবে তাকিয়ে হঠাৎই ছোট একটা বন্দুক দিয়ে লাশের কপালের মাঝ বরাবর গুলি করে দেয়। পেছনের সবাই তো ভয়ে দেদৌড়। উপাধ্যায় হাসতে হাসতে বলে, লোকটার সাথে আগে দেখা হলে আমি ওকে মারতাম। এরপর চিল মোড়ে হাসতে হাসতে বের হয়ে যায়। আসলে উপাধ্যায়ের জীবনে কাউকে খুন করার আনন্দটাই সবচেয়ে বড়। মানে বলতে পারেন এ এক ঠান্ডা মাথার খুনি। শয়তানের মতো হাসতে হাসতে বাইরে এসে হাতে চাকু দিয়ে কেটে টালি চিহ্ন আঁকায়। লক্ষ্য করলে দেখা যায় তার হাতে এমন অসংখ্য দাগ। তার মানে এগুলো তার কন্ট্রাক্ট কিলিং এর সংখ্যা। ঠিক তখনই মারিয়া উপাধ্যায়কে নাকুলের ছবি পাঠালে উপাধ্যায় মুচকি হাসে। নাকুল লক্ষ্য করে পাশে একটা ম্যাগাজিন পড়ে আছে। ম্যাগাজিনটা ওঠাতেই দেখে তাদের ইমমর্টাল ম্যান মানে অমর মানুষ নামের এক ম্যাগাজিন। সেটা খুলে পড়ার আগেই পাবলিশিং কোম্পানি থেকে একজন কল দিয়ে বলে, আপনার গল্প আমাদের ভালো লেগেছে, কাল এসে দেখা করেন। নাকুল কি যে বলবে বুঝতে পারে না, কারণ কাল তো তার মরার দিন। পাশ থেকে এক লোক গেলে আজ নাকুলের পরিবর্তে সেই লোকের গায়ে কাক পটি করে দেয়। নাকুল কানে ফোন নিয়ে ভাবে, তাহলে কি তার অপয়া হওয়ার অভিশাপ কেটে গেল? এ আবার কি জ্বালা, মরার আগেই সব ঠিক হওয়ার ছিল। পরের দিন সকালের আলো ফোটার আগেই উপাধ্যায়া মারিয়ার দেওয়া ঠিকানায় মানে নাকুলের বাসায় চলে আসে। নাকুলের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজাতেই নাকুল দরজা খুলে দেয়। সাইকো উপাধ্যায়া সাথে সাথেই তার মাথার মাঝ বরাবর গুলি করে দেয়। এদিকে নাকুল ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে, আরে এ কি, সে তো এখনো বেঁচে আছে। এদিকে মায়া দূরবীন দিয়ে দেখে বিক্রম এক কাপলকে একসাথে মরার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। ছেলেটাকে এক ধাক্কায় পরবারে পাঠিয়ে দিলে মেয়েটা বিক্রমের পা ধরে কান্নাকাটি করে যে সে মরবে না। বিক্রম বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে এভাবে একা ছাড়তে পারো না। মারিয়া এসব দেখে হাসছে। তখনই নাকুল প্রচুর বিরক্ত হয়ে মারিয়াকে কল দিয়ে বলে, আমি তো এখনো বেঁচে আছি। মারিয়া অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? উপাধ্যায়া তোমার মাথায় গুলি করেছে। নাকুল রেগে বলে, আমি নিশ্চয়ই তোমাকে কবর থেকে কল দিচ্ছি না। মারিয়া বলে, তাও ঠিক। বলেই ডায়েরি বের করে নাকুলের অ্যাড্রেস রিচেক করে বললে নাকুল হতাশ হয়ে বলে, ওহো, এটা তো ভুল অ্যাড্রেস। আমি M36 বলেছিলাম আর আপনি N36 লিখেছেন। তার মানে আপনারা সুদর্শনকে মেরে ফেলেছেন বলেই কপাল চাপড়ায়। মানে এর মধ্যে বিন্দু মাত্র অপরাধ বোধ নেই। নাকুল অনুরোধ করে বলে, প্লিজ আমাকে আজই মেরে ফেলুন। মারিয়া বলে, আমাকে একটু সময় দাও, এবার নিশ্চিত তুমি মরবেই মরবে। নাকুল হতাশ হয়ে বলে, তাহলে ততক্ষণ আমি কি করব? মারিয়া বলে, আরে বোকা, আজ তোমার জীবনের শেষ দিন, তাই নিজের মতো করে এনজয় করো। উপাধ্যায়া এক ছেলেকে সোফার অদ্ভুত কস্টিউমে বসিয়ে তার ছবি আঁকাচ্ছে। তখনই মারিয়া কল দিয়ে বলে, নাকুল এখনো মরেনি, তার বদলে অন্য কেউ মরেছে, ভুলটা আমারই। এখনই আমি সঠিক অ্যাড্রেস পাঠাচ্ছি। উপাধ্যায়া রেগে হাতের কাটা দাগ দেখে কল কেটেই পাশ থেকে ছোট্ট বন্দুক বের করে ছবিতে থাকা ছেলেটার মাথা বরাবর গুলি করে। সাথে সাথেই ছবি ভেদ করে সোফায় বসা ছেলেটার মাথায় লাগে আর সে চোখ বড় বড় করে সেখানেই মারা যায়। উপাধ্যায়া ধারালো চাকু দিয়ে হাতে আর একটা দাগ কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজ নাকুলের জীবনের শেষ দিন, তাই সে অন্যদিনের মতো মন মরা না হয়ে বেশ খুশি খুশি মনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার বানাতে বানাতে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। খবরের কাগজে রাশিফলে দেখে আজ নাকি সে তার ভালোবাসার মানুষকে পাবে, যদিও আজ তার জীবনের শেষ দিন। বাড়ি থেকে বেরিয়ে পেপারওয়ালাকে বেতন দিয়ে দেয়। চায়ের দোকানে এসে সব দেনাপানা মিটিয়ে দেয়। এরপর বেশ সাহস করে সেই পাবলিশারের অফিসে আসে। পাবলিশার জানায়, তোমার লেখা আমাদের অনেক পছন্দ হয়েছে, তবে লেখাটার উপর আরো অনেক কাজ করতে হবে। আমি তোমাকে মিথ্যা আশা দিতে চাই না, তবে কাজটা সাকসেসফুল করতে 3 লাখ টাকা লাগবে, তবে আপনি চাইলে কিস্তিতেও দিতে পারেন। নাকুল হতাশ হয়ে বলে, ও টাকাটা উল্টা আমাকেই দিতে হবে? বেচারা নিজের দুর্ভাগ্য মেনে নিয়ে সেখান থেকে সোজা বাসায় ফিরে আসে। হঠাৎ লক্ষ্য করে সবাই সুদর্শনের লাশ নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। আজ গোল্ডফিশ অ্যাসোসিয়েশনের একটা কনফারেন্স হচ্ছে। ডক্টর গোল্ডফিশ বলে, ছোট্ট একটা ঝিনুকের প্রজাতি যেখানে 500 থেকে 700 বছর বেঁচে থাকতে পারে, আবার কিছু প্রজাতি আছে যারা 5000 বছর বেঁচে থাকে। সেখানে আমরা মানুষ সব থেকে বুদ্ধিমান প্রাণী হয়েও কেন মাত্র অল্প কয়েকদিন বাঁচবো? বিশ্বব্যাপী সায়েন্টিস্টদের দাবি 2045 সালের মধ্যে মানুষের অমরত্ব লাভ বাস্তবে রূপ নিবে। এখন প্রশ্ন হতে পারে সেটা কিভাবে সম্ভব? এদিকে খবরের কাগজ পড়ে বীর বলে, ফোকাটিয়া অমৃত নিয়ে পালিয়েছে। আমরা ছোট
ছোটবেলা থেকে শুনে আসছি আশ্রমে অমৃত আছে। বেদ হেসে বলে এসব তো গুজব। বীর ম্যাগাজিন দেখিয়ে বলে গত সপ্তাহেই মানুষের অমরত্ব পাওয়ার বিষয় নিয়ে এটা পাবলিশ হয়েছে, আর আজ সবাই খুন হয়ে গেছে। বেদ বলে তার মানে আপনি বলতে চাচ্ছেন ফোকাটিয়া এই 12 জন সাধুকে খুন করেছে, কিন্তু কেন? বীর বলে তা জানি না। গল্প চলে আসে 3 দিন আগে। সব সাধুরা লাইন ধরে ধ্যানে বসেছে। যার ধ্যানে মনোযোগ কম গুরুদেব তাকেই লাঠি দিয়ে মারছে। গুরুদেব ফোকাটিয়াকে মারতে গেলেই সে ভয়ে সরে যায়, তার মানে তার ধ্যানে কোনো মনোযোগই নেই। গুরুদেব রেগে ফোকাটিয়াকে আশ্রম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলে ফোকাটিয়া বলে সামান্য ভুলের কারণে আপনি আমাকে দল থেকে বের করতে পারেন না, আমি কোথাও যাব না। গুরুদেব বলে আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না, বরং জীবনের একটা লক্ষ্য দিচ্ছি যার জন্য তোমার জন্ম হয়েছে। বলেই তার ঝোলা থেকে একটা কৌটা বের করে তার ভেতর থেকে একটা অদ্ভুত ছোট শিশি বের করে। শিশিটা মাথায় ঠেকিয়ে প্রণাম করে বলে এটা গভীর সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা অমৃত। ফোকাটিয়া অবাক হয়ে বলে আমার কখনো বিশ্বাস হয়নি যে আশ্রমে আসলেই অমৃত আছে। গুরুদেব বলে বহু বছর ধরে এই শিশি আশ্রমে আছে। ফোকাটিয়া শিশিটা হাতে নিয়ে বলে এটা খেলে কি আমি অমর হয়ে যাব? গুরুদেব হেসে বলে এটা তখনই কাজ করবে যখন কোনো অমর ব্যক্তি তোমাকে নিজের হাতে এটা খাওয়াবে, তা না হলে এটা উল্টা বিষের মতো কাজ করবে। ফোকাটিয়া জিজ্ঞেস করে সেই অমর লোকে কোথায় পাবো? গুরুদেব বলে তাকে খুঁজতেই তোমাকে মুম্বাই যেতে হবে। ফোকাটিয়া বলে এত বড় শহরে আমি সেই অমর ব্যক্তিকে কিভাবে খুঁজে পাবো? গুরুদেব বলে এক এক গ্রন্থে এক একটা কথা লেখা আছে। কোথাও বলা আছে তার একটা আঙ্গুল বেঁচে থাকবে, কোথাও লেখা আছে একটা আঙ্গুল কম থাকবে, কোথাও বলা হয়েছে এটা হয়তো কোনো পুরুষ, আবার কেউ বলেছে এটা কোনো মহিলা। কিন্তু সব জায়গায় একটা জিনিসই লেখা আছে, আর সেটা হলো সে মৃত্যুকে খুব ভালোবাসে। তবে এই অমৃতই তোমাকে সেই অমর ব্যক্তির কাছে নিয়ে যাবে। যখন তোমার সাথে তার দেখা হবে তখন তোমার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হবে। তবে মনে রেখো যে এই অমৃত যদি কোনো ভুল হাতে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। গল্প চলে আসে বর্তমানে। অমর ব্যক্তির খোঁজে ফোকাটিয়া মুম্বাই এসেছে। সে রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ একটা ছেলে তাকে ডেকে বলে আপনার ঝোলা থেকে এটা পড়ে গিয়েছিল। ফোকাটিয়া দ্রুত অমৃত তার ঝোলায় ভরে নেয়। শ্লোকা সাইকোলজির ক্লাস শেষ করে ফোন হাতে নিতেই মেসেজ দেখে দ্রুত নাকুলকে কল দেয়, কিন্তু নাকুল তখন তার খেয়ালি দুনিয়ায় এতটাই ব্যস্ত যে কল টেরই পায় না। নাকুল উপাধ্যায়ের অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ল্যাপটপে মুভি চালায়। হঠাৎ কেউ একজন দরজায় কড়া নাড়ে। নাকুল ভাবে উপাধ্যায় হয়তো তাকে মারতে চলে এসেছে। তাড়াতাড়ি দরজা খুলে চোখ বন্ধ করে দাঁড়াতেই শ্লোকা নাকুলকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে তোমার? কল ধরছিলে না কেন? নাকুল তার এই এলোমেলো ঘরে শ্লোকাকে ঢুকতে না দিয়ে কথা বলার জন্য বাইরে আসে। বাইরে আসতেই শ্লোকা বেশ ঘাবড়ে বলে আননোন নম্বর থেকে মেসেজ এসেছিল যে তুমি নাকি মারা গেছো, এসবের মানে কি? নাকুল বলে আসলে আমি একজনকে নিজেকে মারার কন্ট্যাক্ট দিয়েছি। শ্লোকা অবাক হয়ে বলে কাকে কন্ট্যাক্ট দিয়েছো, আর তুমি কি পাগল হয়ে গেছো? নাকুল বলে আপনিই বলেছিলেন আমার না মরার কারণ আমি নিজেই, তাই অন্য কাউকে সেই দায়িত্ব দিয়ে দিয়েছি। শ্লোকা হতাশ হয়ে বলে আমি তো শুধু এটা বলতে চেয়েছিলাম যে তোমার মধ্যে বেঁচে থাকার ইচ্ছা এখনো আছে। ঠিক তখনই পাশের চায়ের দোকান থেকে ঝগড়ার আওয়াজ আসে। খাবার খেয়ে টাকা দিতে না পারায় চায়ের দোকানদার ফোকাটিয়াকে ইচ্ছা মতো গালি দিচ্ছে। নাকুল এসে বলে টাকা আমি দিব, ওনাকে ছেড়ে দিন। ফোকাটিয়া খুশি হয়ে নাকুলকে আশীর্বাদ করে বলে তুমি দীর্ঘজীবী হও বাবা, বলেই সে চলে যায়। নাকুল দোকানদারকে 2টা চা দিতে বলে শ্লোকার পাশে বসে বলে এখানে আসার জন্য ধন্যবাদ, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। শ্লোকা বলে আমরা গত 6 মাস ধরে দেখা করছি, তুমি এখন আমার কাছে শুধুমাত্র একজন পেশেন্ট না, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি মারা গেলে আমার কেমন লাগবে? নাকুল বলে আমি জানতাম না আমি আপনার কাছে এতটা গুরুত্বপূর্ণ। শ্লোকা বলে আমার স্বামীও নিজেকে শেষ করে দিয়েছিল। সে যখন আমাকে তার মনের কথা বলতো যে তার সবসময় অস্থির লাগে, তখন আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। এরপর সে ওই ব্যাপারে কথা বলাই বন্ধ করে দিল। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশেই সে মরে পড়ে আছে। তুমি কি জানো সেই ভয়ানক স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। ভাবতেই বুকটা ফেটে যায় যে আমার সবচেয়ে কাছের মানুষ আমার সামনেই মারা। কথা শেষ করার আগেই জোরে গুলির শব্দ হয়। শ্লোকার মুখে রক্ত ছিটকে লাগে। তার পাশে বসা নাকুল নিচে পড়ে যায়। শ্লোকা হতবম্ব হয়ে বসে থাকে। হুঁশ ফিরতেই চিৎকার করে নাকুলকে ডাকে। পেছনেই এক গাড়ির পাশে দাঁড়িয়ে উপাধ্যায়া তার ছোট্ট বন্দুক জ্যাকেটের মধ্যে নিয়ে শয়তানি এক হাসি দিয়ে হাঁটতে থাকে। এই মহিলা আসলেই এক পিওর সাইকো। শ্লোকা নাকুলকে জোরে ডাকতে ডাকতে সাহায্যের জন্য চিৎকার করছে। মুহূর্তের মধ্যেই চারপাশে ভিড় জমে যায়। শ্লোকা সবাইকে অনুরোধ করে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু সবাই তো ভিডিও করায় ব্যস্ত। এসব দেখে ফোকাটিয়া দ্রুত এক ট্যাক্সি নিয়ে আসে। সবাই কোনো মতে নাকুলকে ট্যাক্সিতে ওঠায়। ট্যাক্সিতে ওঠানোর সময় নাকুলের মানিব্যাগ আর ফোন
বোন রাস্তায় পড়ে যায়। একজন সেটা পেয়ে ওয়ালেট থেকে টাকা বের করে ওয়ালেটটা রাস্তার ধারেই ফেলে দেয়। এদিকে ট্যাক্সিতে শ্লোকা বারবার নাকুলকে ডাকছে। তার মাথা থেকে গলগলিয়ে রক্ত পড়ছে। রাস্তায় অনেক জ্যাম থাকায় ড্রাইভার জিজ্ঞেস করে লাল কাপড় আছে। ফোকাটিয়া দ্রুত তার চাদরের কিছু অংশ ছিঁড়ে তাতে নাকুলের মাথার রক্ত লাগিয়ে ড্রাইভারকে দেয়। এটা কিছু হইল, মানে যার অ্যাক্সিডেন্ট তুই রক্ত দিয়ে মর। ড্রাইভার দ্রুত সেই কাপড় দেখিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বেরিয়ে এসে বলে, আমার 25 বছরের ডক্টরের জীবনে এমন ঘটনা আগে কখনো দেখিনি। গুলি নাকুলের মাথার খুলিতে আটকে গেছে, আর একটু হলেই ওর নার্ভে ঢুকে যেত, আর সাথে সাথেই মৃত্যু। নাকুল এখন ভালো আছে, তবে আমরা বুলেটটা বের করিনি, কারণ এতে আরো কমপ্লিকেশন হতে পারে। নাকুলের জ্ঞান ফিরলেই সে সুস্থ হয়ে যাবে। শুধুমাত্র অবজারভেশনের জন্যই 1 থেকে 2 দিন এখানে থাকতে হবে। ফোকাটিয়া শ্লোকাকে জিজ্ঞেস করে ডক্টর কি বললো। শ্লোকা বলে নাকুল আবারও বেঁচে গেছে। ফোকাটিয়া অবাক হয়ে বলে আবারও বেঁচে গেছে মানে? বলে অবাক হয়ে গ্লাস দিয়ে নাকুলকে দেখে ভাবে তাহলে কি এই সেই অমর ব্যক্তি? মারিয়া অ্যানি আর উপাধ্যায়কে নিয়ে ডিনারে এসেছে। মারিয়া বলে কাল আমার থেকে ভিসা আর নতুন পরিচয়পত্র নিবে, পরের দিনই তুমি ইস্তাম্বুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। ওখানেই তোমার ক্লায়েন্টের সাথে দেখা হবে। কাজ হয়ে যাওয়ার পরে 6 মাস তুমি আন্ডারগ্রাউন্ড থাকবে। ঠিক তখনই অ্যানি অন্য টেবিলে থাকা একটা লোকের গায়ে ভুলে খাবার ফেলে দিলে লোকটা রেগে বলে মানুষ আজকাল নিজের বাচ্চাকেও সামলাতে পারে না। উপাধ্যায়ের রাগে কাঁটা চামচ নিয়ে লোকটার দিকে যেতে গেলে মারিয়া থেকে কোনো রকমে আটকায়। বাসায় ফেরার সময় মারিয়া বলে 10 বছর আগে আমি যে উপাধ্যায়কে চিনতাম, সে থাকলে কাঁটা চামচ দিয়ে লোকটা চোখে তুলে আনতো, তবে এখন সে অনেক ম্যাচিউর হয়ে গেছে। মারিয়া উপাধ্যায়ের বাসার সামনে গাড়ি থামাতেই দেখে বিক্রম সেখানে বসে আছে। উপাধ্যায় গাড়ি থেকে নামতে গেলেই মারিয়া বলে তোমার জন্য একটা গিফট আছে, বলেই সে একটা বাক্স ধরিয়ে দেয়। উপাধ্যায় বাক্স খুলতেই দেখে নতুন এক বন্দুক। উপাধ্যায় ভীষণ খুশি হয়েছে দেখে মারিয়া বলে আমার গিফট কোথায়? উপাধ্যায়ের ড্যাশবোর্ডের দিকে ইশারা করে নেমে যায়। মারিয়া ড্যাশবোর্ড খুলতেই দেখে কাটা চামচের সাথে একটা চোখ আটকে আছে, মানে এটা সেই রেস্টুরেন্টের লোকটারই চোখ, অর্থাৎ উপাধ্যায়া এখনো বদলায়নি। উপাধ্যায়া শয়তানি এক হাসি দিয়ে চলে যায়। নার্স নাকুলকে ওষুধ দিতে আসলে ফোকাটিয়া সেই অমর ব্যক্তিকে খুঁজতে আশেপাশে থাকা সব পেশেন্টের ব্যাপারে নার্সকে জিজ্ঞেস করতে থাকে। ওয়ার্ড বয় তখন নতুন এক রোগীকে আনলে নার্স বলে এই লোকের নাম দিলীপ, প্রায় এখানে আসে। কখনো তলোয়ার গিলে ফেলে, তো কখনো ট্রেনকে জড়িয়ে ধরে, আর কখনো তো সাপই তাকে কিস করে, বলেই হাসতে থাকে। হঠাৎ নাকুল শ্লোকা বলে ঘুমের মধ্যে চিৎকার করলে ফোকাটিয়া পেছনে ঘুরে তাকায়। সাথে সাথেই তার পুরো শরীর জুড়ে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়, যেমনটা গুরুদেব তাকে বলেছিল। তাহলে কি নাকুলের সেই অমর ব্যক্তি? নিউজ প্রিন্টিং অফিসে আয়শা এখনো অমরত্ব থিওরি নিয়ে কাজ করছে। কার্তিক বলে আজ কি কোনো আন্ডারগ্রাউন্ড কিলার নিয়ে কাজ করছো? আয়শা বলে না, অমরত্ব থিওরি নিয়ে কাজ করছি। কার্তিক রেগে বলে আর কতদিন এই কল্পকাহিনী মানুষকে শোনাবে? আয়শা দ্রুত 11 জন সাধুর খুন হওয়ার খবর দেখিয়ে বলে সত্যি যদি এমন কিছু না থাকতো তাহলে আশ্রমের এতগুলো মানুষকে মরতে হতো না। কার্তিক রেগে বলে এরা এজন্য মারা গেছে কারণ মানুষের মুখে এই কল্পকাহিনী রটে গেছে যে আশ্রমে অমৃত আছে। এখন কি তুমি রাস্তায় বসে থাকা পাগলের কথা বিশ্বাস করবে? আয়শা বলে তাকে দেখে মোটেও পাগল মনে হয়নি, সে যেভাবে বলছিল মনে হচ্ছিল সে সেই অমর ব্যক্তিকে চেনে। কার্তিক জিজ্ঞেস করে সেই অমর মানুষটা কে? আয়শা কিছু বলতে না পারলে কার্তিক রেগে নতুন এক নিউজ ধরিয়ে দিয়ে বলে এসব বাদ দিয়ে এই নিউজের উপরে কাজ করো। আয়শা রেগে বলে আমি এই অমৃতর আসল রহস্য বের করার মাত্র কয়েক কদম পেছনে, এখন তুমি আমার সাথে এমন করতে পারো না। কার্তিক কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। আয়শা কাগজটা খুলতেই দেখে এটা সেই ইমার্জেন্সি এক্সিটের, মানে মারিয়া আর বিক্রমের আজব সেই কোম্পানির লিফলেট। নাকুলের জ্ঞান ফিরতেই আশেপাশে তাকিয়ে এক লাফে উঠে দাঁড়ায়। হঠাৎ চারপাশটা অন্ধকার হয়ে যায়, আবার কোথা থেকে যেন আলো আসতে থাকে। নাকুল পেছনে ঘুরে দেখে একটা বেডে সে নিজেই শুয়ে আছে। নাকুল বলে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি মারা গেছি, সবাই আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু আমি মরার পরও কিছুই বদলাইনি। পরিবারের সবাই আমার উপর রেগে আছে, আমার তখন খুব ভয় হচ্ছিল। নাকুল থেকে সব শুনে শ্লোকা বলে তুমি এখন ঠিক আছো, তোমার সাথে যা হয়েছে সেটা হলো মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার অনুভূতি। ফোকাটিয়া বলে আপনার কিছু হতেই পারে না। নাকুল বলে আমি এখন আর মরতে চাই না, আমি তখন অনেক বোকা ছিলাম, হয়তো নিজেকে বেচারা হিসেবে দেখাতে খুব ভালো লাগতো, কিন্তু আমার জীবনে এতটাও কষ্ট নেই, আমি নিজের জন্য কিছু না কিছু ঠিকই করে নিব। শ্লোকা খুশি হলেও বেশ চিন্তিত হয়ে বলে কিন্তু ওরা যদি আবার তোমাকে মারার চেষ্টা করে তাহলে কি হবে? আমরা পুলিশকে জানিয়ে দিব। নাকুল বলে পুলিশের কাছে গেলে 1000টা প্রশ্ন করবে, আর ওদের তো দোষও নেই, কন্ট্রাক্ট তো আমিই দিয়েছি। গল্প চলে আসে 2 দিন আগে। থানার বাইরে এতগুলো সাধুর মৃত্যুর ন্যায় বিচার চেয়ে সবাই আন্দোলন করছে। বীর তার কাজে ব্যস্ত।
বেদ ঘাবড়ে বলে অন্যান্য আশ্রম থেকে সাধুরা এসে জড়ো হয়েছে, খুনিকে তাড়াতাড়ি না ধরলে তারা নাকি আমাদেরকেই অভিশাপ দিয়ে দিবে। সবাই অনশনে বসে গেছে। বীর বলে কোনো এফআইআর রেজিস্টার করেছো? বেদ বলে কিভাবে করব, এটা কি আদেও কোনো থানা? এখানে শুধু আমরা দুজন অফিসার আছি। এই এলাকায় শেষ ক্রাইম হয়েছিল 12 বছর আগে, তাও আবার একজনের গরু হারিয়ে গিয়েছিল। বীর বলে ফোকাটিয়া মুম্বাইতে গেছে, এটা কি শিওর? বেদ বলে হ্যাঁ, অনেকেই ফোকাটিয়াকে মুম্বাইয়ের টিকিট কাটে দেখেছে। বীর বলে তাহলে আমি মুম্বাই যাচ্ছি, তুমি এখানে সব সামনে নিও। এদিকে মুম্বাই থানার ইন্সপেক্টর ভিত্থাল দুইজন চোর আর থানার সবাইকে নিয়ে গানের আসর বসিয়ে বসে আছে। বীর বলে আমাকে হেডকোয়ার্টার থেকে পাঠিয়েছে, আমাদের ওখানে এক আশ্রমে 12 জন সাধুর খুন হয়েছে, তাদের মধ্যে একজন সবাইকে মেরে মুম্বাইতে এসেছে বলেই ফোকাটিয়ার ছবি দেখালে ভিত্থাল বিরক্ত হয়ে বলে ওখানে গিয়ে বোর্ডে লাগিয়ে দাও। বীর চলে গেলে ভিত্থাল বিরক্ত হয়ে বলে হাসিলে কে নাকি মারা গেছে, তার জন্য কি আমি কষ্ট করে মরবো নাকি? বলেই আবার গান গাইতে শুরু করে। মানে এই লোক পুলিশ হয়েছে টাইম পাস করার জন্য। আয়েশা সেই এমার্জেন্সি এক্সিটের লিফলেট নিয়ে মারিয়া আর বিক্রমের সাথে দেখা করতে আসে। আয়েশা অবাক হয়ে বলে আমি যদি আপনাকে 25,000 টাকা দিই তাহলে কি আপনি আমাকে মেরে ফেলবেন? মারিয়া বলে আমরা শুধু আপনাকে আপনার কাজে সাহায্য করতে চাই। আয়েশা সুযোগ বুঝে নিজের ফোনের রেকর্ডার অন করে রাখে। মারিয়া আয়েশাকে নাকুলের ছবি দেখিয়ে বলে এই লোকটা হলো আমাদের লেটেস্ট ক্লায়েন্ট যে এখন মারা গেছে। আয়েশা বলে পুলিশের ঝামেলা হবে না তো? মারিয়া বলে আপনি তো মরেই যাচ্ছেন, এসব জেনে আপনার লাভ কি? আয়েশা বাইরে তাকাতেই দেখে নাকুল জানালার বাইরে দাঁড়িয়ে আছে। দ্রুত নাকুলের ছবি আরেকবার দেখে এবার সে আর না হেসে পারে না। সে ভেবেই নেয় এরা আসলে ভুয়া কোম্পানি। তখনই নাকুল গাড়ির দরজায় নক করে। আয়েশা বাইরে থেকে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করছে। মারিয়া বলে তুমি এখন আর মরতে চাচ্ছ না কেন? কি এমন হয়ে গেছে? তুমি পেপারে সাইন করেছিলে, এখন কন্ট্রাক্ট ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না। শ্লোকা রেগে বলে একে তো এসব বেআইনি, তার উপরে ক্যান্সেল হবে না এর মানে কি? মারিয়া রেগে নাকুলের মাথার কাছে আঙ্গুল দেখিয়ে বলে এখন এই গুলি মাথার ভেতরে আমিই ঢুকিয়ে দিব। বলেই সে হতাশ হয়ে বসে পড়ে। আর এদিকে ফোকাটিয়া রাস্তায় রাস্তায় ঘুরছে। তখনই জিম নামের এক বিদেশি তার কাছে এসে বলে তুমি কি সাধু? ফোকাটিয়া বলে হ্যাঁ। জিম জিজ্ঞেস করে তোমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার আছে? ফোকাটিয়া বলে হ্যাঁ। জিম হেসে তার একটা ছবি তুলে নেয়। অন্যদিকে শ্লোকা মারিয়াকে বলে আপনার আসল সমস্যা কি আমি সেটাই বুঝতে পারছি না, আপনি একবার আমাদের দিকটা ভেবে দেখুন, নাকুল একবারে মরে গেলে আমার কি হবে? নাকুল অবাক হয়ে তাকালে শ্লোকা বলে হ্যাঁ আমি আসলেই তোমাকে পছন্দ করি। শ্লোকা আর উপায় না পেয়ে মারিয়াকে কিছু টাকা দিয়ে বলে আপনি নাকুলের সাথে আমারও কন্ট্যাক্ট বানিয়ে নিন। বিক্রম মারিয়াকে বলে ওরা মরতে না চাইলে ছেড়ে দাও। মারিয়া এক ধমক দিয়ে নাকুলকে বলে আমি উপাধ্যায়কে বলেছি তোমাকে মারতে, এখন কোনোভাবেই তুমি ওকে আটকাতে পারবে না, সে তোমাকে মেরেই ছাড়বে। কিন্তু উপাধ্যায় জানে তুমি মারা গেছো, কাল সে টার্কে চলে যাচ্ছে, যদি তুমি লুকিয়ে থাকো আর সে যদি জানতে না পারে যে তুমি বেঁচে আছো তাহলে তোমার বেঁচে যাওয়ার একটা চান্স আছে। হঠাৎ কারো চিৎকারের আওয়াজে তাকাতেই দেখে উপাধ্যায়া আয়েশার চুলের মুঠি ধরে আছে, কারণ সে লুকিয়ে ভিডিও করছিল। হঠাৎ তার নজর পড়ে নাকুলের উপরে। এবার আর যাবা কই? দ্রুত নাকুলের দিকে বন্দুক তাক করতেই শ্লোকা ব্যাগ ছুঁড়ে মেরে তার হাত থেকে বন্দুক ফেলে দেয়। শ্লোকা জলদি নাকুলকে নিয়ে পালাতে থাকে। উপাধ্যায় নাকুলকে মারতে চাইলে বিক্রম তাকে কোনো রকমে আটকায়, কিন্তু উপাধ্যায় তো নাছোড় বান্দা, তাই সে বিক্রম থেকে নিজেকে ছাড়ানোর জন্য উল্টা বিক্রমকে মেরে তার মাথায় বন্দুক তাক করে। সাথে সাথেই ট্রিগারে চাপ লেগে গুলি চলে আর বিক্রম সেখানেই মারা যায়। ঘটনার আকস্মিকতায় মারিয়া আর উপাধ্যায় দুজনেই হতবাক হয়ে তাকিয়ে থাকে। সেই রাস্তা দিয়েই ফোকাটিয়া জিমের গাড়িতে করে যাচ্ছে দেখে শ্লোকা, নাকুল আর আয়েশা দ্রুত সেই গাড়িতে উঠে বসে। মারিয়া বিক্রমের লাশের পাশে বসে কান্না করছে। উপাধ্যায় কান্না করবে কি, উল্টা রেগে গাড়ির দিকে তাক করে গুলি ছুটতেই গাড়ির জানালার কাঁচ ভেঙে যায়, কিন্তু নাকুলের কিছুই হয় না। জিম দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে পালায়। মজিদ আর মাকসুদ নামের দুই পেইন্টার দেয়ালের রঙের কাজ করছে। মাকসুদ মজিদকে জিজ্ঞেস করে এখন কত মাস চলছে? মজিদ বলে 8 মাস। ডক্টর বলেছে ডেলিভারি করতে 6,000 টাকা লাগবে, বাচ্চা আসার আগেই খরচ শুরু। মাকসুদ বলে আমি সুপারভাইজারের সাথে কথা বলেছি, আজ থেকে রাতের কাজটাও তোমার। মজিদ বলে ধন্যবাদ, কিন্তু মাত্র 300 টাকার জন্য আমরা এত কষ্ট করছি। ঠিক তার পাশের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে জিম আশেপাশে ছবি তুলছে। শ্লোকা এসে জিমকে বলে আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আয়েশা বলে ফিমেল হিট ম্যান হেডলাইনটা সেই হবে তাই না? শ্লোকা বলে কিসের হেডলাইন? আয়েশা বলে আমি আসলে ওখানে রিসার্চের কাজে গিয়েছিলাম। নাকুল বলে আমি আপনার অমর ব্যক্তি নিয়ে লেখা সেই আর্টিকেলটা পড়েছি। ফোকাটিয়া বলে আরে সেই অমর ব্যক্তি তো আপনি নিজেই। এদিকে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে মারিয়া আর উপাধ্যায় বিক্রমের লাশ ফেলে দেয়। মারিয়া উপাধ্যায়কে বলে যা হওয়ার হয়ে গেছে, আমি জানি তুমি ইচ্ছা করে বিক্রমকে মারোনি। নাকুল যেহেতু মরতে চায় না তাহলে এসব নিয়ে আর কিছু করার দরকার নেই, তোমার টিকিট
আর পাসপোর্ট নাও, আগামীকাল রাতের ফ্লাইটেই তুমি তার্কে চলে যাও। উপাধ্যায় সেগুলো হাতে নেয় ঠিকই, কিন্তু পর মুহূর্তেই সব ছিঁড়ে ফেলে দেয়। মানে সেও জেদ ধরেছে নাকুলকে সে মেরেই ছাড়বে। ফোকাটিয়া সবাইকে অমৃতের ঘটনা খুলে বলে। ব্যাগ থেকে সে অমৃত বের করে নাকুলকে বলে, এটা দেওয়ার জন্যই গুরুদেব আমাকে এখানে পাঠিয়েছে। আয়শা বলে, আপনি যে হাসিল আশ্রমের কথা বলছেন সেই খবর তো আমিও পড়েছি। নাকুল বিরক্ত হয়ে বলে, আমি কোনো অমর টমর না। ফোকাটিয়া বলে, আপনি 11 বার চেষ্টা করার পরেও মরেননি। শ্লোকা বলে, কিন্তু আপনি কিভাবে জানলেন যে নাকুলই সে অমর ব্যক্তি? ফোকাটিয়া বলে, গুরুদেব বলেছিল যখন আমার অমর ব্যক্তির সাথে দেখা হবে তখন আমার শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে যাবে। আমি যখন হাসপাতালে নাকুলকে দেখতে গিয়েছিলাম আমার তখন এমনই হয়েছিল। বলেই সে অমৃতটা নাকুলের হাতে ধরিয়ে দেয়। নাকুল বলে, আমার তো মনে হয় তখন এসি বাতাস বেশি জোরেই চলছিল। আপনার এই অমৃত আপনি নিয়ে যান। ফোকাটিয়া তাড়াতাড়ি এক কোনায় পালিয়ে বলে, না না, আমার কাজ শেষ, আমি এখন যাব। নাকুল হতাশ হয়ে বসে পড়ে। আয়শা বলে, আরে তুমি তো এখন সেলিব্রিটি হয়ে যাবে, এমন সেলিব্রিটি যে কখনোই মরবে না। আমাকে এই খবর পাবলিশ করতেই হবে। শ্লোকা বলে, আমি জানি এটা তোমার জন্য অনেক বড় একটা স্টোরি, কিন্তু সেই কিলার তো ওকে খুঁজে বেড়াচ্ছে। নাকুলের জীবন এখন বিপদে আছে। আয়শা বলে, চিন্তা করো না, আমি কারোর নাম মেনশন করব না, আমাকে এখন যেতেই হবে। বলেই নাকুলের হাতে একটা কার্ড ধরিয়ে সেখান থেকে চলে যায়। শ্লোকা বলে, আমার মনে হয় এখন থানায় যাওয়া উচিত। নাকুল বলে, আমিও তোমার সাথেই যাব। শ্লোকা বলে, তোমার এখন বাইরে যাওয়াটা ঠিক না। বলেই নাকুলের হাতে একটা ফোন দিয়ে বলে, দরকার হলে আমাকে কল দিবে, আমি পুলিশ নিয়ে চলে আসবো। শ্লোকা ফোকাটিয়াকে নাকুলের খেয়াল রাখতে বলে। ফোকাটিয়া বলে, নাকুল তো অমর, সে উল্টা আমাদের সবাইকে রক্ষা করবে। শ্লোকা বিরক্ত হয়ে আর কথা না বাড়িয়েই জিমকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ইন্সপেক্টর বীর শহরের সব জায়গায় ফোকাটিয়ার মিসিং পোস্টার লাগাচ্ছে। বেদ কল করে বলে, অপারেশন কি শুরু হয়ে গেছে? বীর বলে, এখানে কেউই কাজ নিয়ে সিরিয়াস না, কেউ আমাকে সাহায্য করছে না। ফোকাটিয়াকে কোথায় পাবো কিছুই জানি না, আমি ফিরে আসছি। শ্লোকা থানায় এসে সব জানালে বিত্তাল বলে, এটা তো কনজিউমার কোর্টের ব্যাপার। শ্লোকা রেগে বলে, আপনি কাজ করবেন না সেটা বললেই পারেন, এর আগেও আমি যখন কমপ্লেন করেছিলাম আপনারা ফোন করবেন বলে, আপনারা কল দিবেন বলে কোনো কাজই করেননি। শ্লোকা রেগে জিমের কাছে আসে, দেখে জিম একটা মিসিং পোস্টারের ছবি তুলছে। পোস্টারটা আর কারণ নয় বরং ফোকাটিয়ার। এদিকে নাকুল ফোকাটিয়ার সাথে বসে হুক্কা টানছে। নাকুল ফোকাটিয়াকে জিজ্ঞেস করে, এই অমৃত কোথা থেকে এসেছে? ফোকাটিয়া তার ঝোলা থেকে একটা পুঁথি বের করে বলে, অনেক বছর আগে এই মহাবিশ্বে শয়তানরা বেড়ে গিয়েছিল, তাদের হারানো এক রকমের অসম্ভব ছিল। তখন দেবতা এই শয়তানদের হারানোর জন্য একটা বুদ্ধি বের করে। সে শয়তানদেরকে ডেকে বলে, তোমরা যদি আমাদের হয়ে কাজ করো তাহলে সমুদ্রের নিচে থাকা অমূল্য ধন রত্ন পাবে। শয়তানরা লোভে পড়ে রাজি হয়ে যায় আর সমুদ্রের নিচ থেকে অনেক অমূল্য রত্ন খুঁজে বের করে, আর এটাই হলো সেই অমৃত। নাকুল বলে, এত বছর ধরে কেউ এর ব্যাপারে জানতে পারেনি? ফোকাটিয়া বলে, ইংরেজরা জানতে পেরেছিল আর সেখান থেকেই তো সব সমস্যা শুরু হয়। 1848 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন গভর্নমেন্ট জেনারেল জানতে পেরে যায় যে এই অমৃত পাঞ্জাবের কোথাও একটা আছে। সেটা পাওয়ার জন্য সব জায়গায় তল্লাশি শুরু করে। এর মাঝে অনেক গুরু আর সাধু মারা যায়। এরপর আমার গুরুদেবের গুরুদেব দিব্যানন্দ একটা উপায় খুঁজে বের করে। সে লাহোরের মহারাজ দিলীপের সাথে মিলে রাজ তলোয়ার থেকে একটা দামি হীরা বের করে ইংরেজদেরকে বলে, এটাই সেই অমৃত, এই হীরা যার কাছে থাকবে সেই অমর হয়ে যাবে। ইংরেজরা সেই হীরাকেই সত্যিকারের অমৃত মেনে নেয় আর সেই হীরা নিয়ে রানী ভিক্টোরিয়ার মুকুটে লাগিয়ে দেয়। নাকুল জিজ্ঞেস করে, আপনি কি কোহিনূর হীরার কথা বলছেন? তাহলে কি তারা আজ পর্যন্ত এটা জানতে পারেনি যে ওই কোহিনূর হীরা আসলে অমৃত না? ফোকাটিয়া বলে, হ্যাঁ জানতে পেরেছে, তবে সেটা 1901 সালে যখন রানী ভিক্টোরিয়া মারা যায়। নাকুল জিজ্ঞেস করে, যদি এই বোতল শেষ হয়ে যায় তখন কি হবে? ঠিক তখনই নাকুলের ফোনে কল আসে। নাকুল কল রিসিভ করতেই শ্লোকা বলে, তুমি এখনই ওখান থেকে বেরিয়ে যাও, ওই ফোকাটিয়া আসলে একটা খুনি, তুমি আমার সাথে আমার অফিসের পেছনে দেখা করো। নাকুল ঠিক আছে বলে কল কেটে দেয়। ফোকাটিয়া জিজ্ঞেস করে, ওরা কি বললো? নাকুল বেশ ঘাবড়ে জুতা পড়তে পড়তে বলে, আমি নিচ থেকে একটা সিগারেট নিয়ে আসছি। ফোকাটিয়া নাকুলের পিছু পিছু আসলে নাকুল এক রকমের পালিয়ে বের হয়। ফোকাটিয়া তার পিছু নেয়, কিন্তু নাকুলকে না দেখে হতাশ হয়ে আবারও ফ্ল্যাটে ফিরে যায়। এদিকে উপাধ্যায়া বিল্ডিং এর ওয়াচম্যানের মাথায় বন্দুক ঠেকিয়ে সিসিটিভি ফুটেজ দেখে নাকুলের উপর নজর রাখছে। নাকুলকে এভাবে নামতে দেখে শয়তানি একটা হাসি দেয়। হঠাৎ সবগুলো ফুটেজ ব্লাঙ্ক হয়ে যায় আর নাকুল আড়াল থেকে উপাধ্যায়কে দেখে উল্টো দিকে পালায়। উপাধ্যায় সেদিকে দেখে তার পিছু দৌড়াতে দৌড়াতে নাকুলের দিকে এলোপাথারি গুলি ছুটতে থাকে। নাকুল দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে। কোনো মতে উপাধ্যায়কে বোকা বানিয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ লুকিয়ে দ্রুত শ্লোকাকে কল করে বলে, আমি উপরে আছি। বলার সাথে সাথেই কল কেটে যায়। নাকুল অন্ধকার দৌড়াতে দৌড়াতে হঠাৎ পড়ে গেলে তার মাথায় আর
মুখে বেশ আঘাত লাগে। কোনো মতে কয়েক সিঁড়ি উপরে উঠে আর না পেরে অজ্ঞান হয়ে এক পরিত্যক্ত সোফার উপর পড়ে যায়। এদিকে উপাধ্যায় নাকুলকে খুঁজতে খুঁজতে সেই কনস্ট্রাকশন বিল্ডিং এ আসে, কিন্তু কোথাও নাকুলকে খুঁজে পায় না। বাইরে আসতেই দেখে নাকুল গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। উপাধ্যায় রেগে গাড়ির দিকে তাক করে গুলি করে, কিন্তু কোনো লাভ হয় না। দেখা যায় গাড়িটা জিম চালাচ্ছে। জিম শয়তানি এক হাসি দিয়ে কাকে যেন কল করে বলে, আমি ওকে পেয়ে গেছি। আসলে এই জিমই হার্শিলের আশ্রমে গুরুদেব সহ বাকি 12 সাধুকে ওই অমৃতের জন্য নির্মমভাবে খুন করেছে। জিম গুরুদেবকে বলে, আমি কিভাবে বুঝবো যে আপনি অন্যদের মতো মিথ্যা বলছেন না? গুরুদেব বলে, আমি মিথ্যা বলি না, আর মিথ্যা বলার দরকারও পড়ে না, তবে এক অমর ব্যক্তির হাতেই তোমার মৃত্যু হবে। জিম অট্টহাসি দিয়ে জিজ্ঞেস করে, তাহলে আমার তার সাথে কখন দেখা হবে আর আমি তাকে কিভাবে মারবো? গুরুদেব বলে, যদি ওই অমর ব্যক্তি নিজ হাতে কাউকে অমৃত খাওয়ায় কেবল তখনই সে অমর হবে। জিম শয়তানি এক হাসি দিয়ে গুরুদেবের দিকে বন্দুক তাক করে। জিম নাকুল আর ফোকাটিয়াকে হাঁটু গেড়ে বসিয়ে গান পয়েন্টে দেখে জিজ্ঞেস করে, সেই শিশি কোথায়? নাকুল বলে, ফোকাটিয়া জানে। ফোকাটিয়া বলে, নাকুল জানে। এই নিয়ে দুজনে তর্ক শুরু করে দিলে জিম রেগে চিৎকার করে বলে, একটা সাধারণ কাজ দিয়েছিলাম আর তোমরা সেটাই হারিয়ে ফেলেছো। আমি 3 গুনবো, যদি সত্যি না বলো তাহলে দুজনকে মেরে ফেলবো। বলেই গোনা শুরু করলে কেউ কিছুই বলে না। জিম রেগে একটা ফটো ফ্রেম ভেঙে বলে, 12 ঘন্টা জার্নি করে মস্কো থেকে এসেছি। আমার বসও রওনা দিয়েছে, যে কোনো সময় সে পৌঁছে যাবে। যদি সে এসে অমৃত না পায় তাহলে সবাইকে শেষ করে দিবে। নাকুল আর ফোকাটিয়া ভয়ে সেই অমৃত খোঁজা শুরু করে। এক সাংবাদিক ডক্টর গোল্ডফিশকে জিজ্ঞেস করে, অমরত্ব নিয়ে অনেক সমালোচনা থাকার পরও আপনি এই বিষয়ে এত আগ্রহী কেন? গোল্ডফিশ বলে, আমি যদি আপনাকে অমৃত দিতে চাই আপনি কি সেটা নিবেন? সাংবাদিক বলে, না, আমার দুনিয়াতে আজীবন থাকার শখ নেই। গোল্ডফিশ বলে, এই একই প্রশ্ন যখন মৃত্যু শয্যায় থাকা কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তখন সে উল্টা বলেছিল যে সে অমৃত পান করতে চায়। মানুষ আসলে পরিবর্তনকে ভয় পায়। আগুন আবিষ্কার হওয়ার আগে কেউ এর মর্ম বোঝেনি, অথচ এখন সে আগুনেই বারবিকিউ পুড়িয়ে খায়। সাংবাদিক বলে, সবই বুঝলাম, কিন্তু আপনার নাম গোল্ডফিশ কেন? আয়শা তার সেই অমর ব্যক্তির স্টোরি নিয়ে এডিটরের কাছে আসলে এইটার রাঘব বলে, আগে কার্তিকের সাইন নিয়ে আয়। আয়শা তাকে কোনো রকমে পটিয়ে কাজটা করাতে রাজি করে। আয়শা হঠাৎ খেয়াল করে রাঘবের স্ক্রিনে সাদা কালো রাজা মহারাজার ছবি। রাঘব বলে, এটা ইন্ডিয়ার পুরনো এক ছবি। আয়শা ছবিটা জুম করে রাজা দিলীপকে দেখে বেশ অবাক হয়ে যায়। এদিকে শ্লোকার জ্ঞান ফেলে দেখে সামনে উপাধ্যায়া তাকে চেয়ারের সাথে বেঁধে ছবি আঁকাচ্ছে। শ্লোকা মাথা সরাতে গেলে দেখে তার চুল পেছনে জোরে বাঁধা। উপাধ্যায়া বলে, নড়াচড়া করলেই ব্যথা পাবে, শুধু মুখ নাড়ানো ছাড়া আর কোনো কিছুর পারমিশন নেই। শ্লোকা জিজ্ঞেস করে, আমি কোথায়? উপাধ্যায় বলে, ব্যান্ড্রায়, তোমার ভালোবাসাকে তোমার কাছে আনার জন্য যাচ্ছি। শ্লোকা বলে, আপনি ভুল করছেন, নাকুল শুধুমাত্র আমার পেশেন্ট। উপাধ্যায় এক ধমক দিয়ে থামিয়ে শ্লোকার ফোন থেকে নাকুলকে মেসেজ দেয় যে তুমি কোথায়। নাকুল রিপ্লাই করে, তোমার বাসায় অনেক বড় বিপদে আছি, পুলিশকে কল দাও। উপাধ্যায় শ্লোকার মুখ আবারও বেঁধে রাইফেল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। অমৃত খুঁজতে খুঁজতে জিম সুরাকের মধ্যেই সে অমৃত খুঁজে পায়। ফোকাটিয়া তাকে অমৃত দিতে বললে লোভী জিম নাকুলকে বলে, আমাকে এখনই এটা খাইয়ে দাও। ফোকাটিয়া নাকুলকে মানা করে বলে, এমন করবেন না, খারাপ মানুষের হাতে এটা পড়লে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বন্দুক দেখে ভয় পাবেন না, একবার চিন্তা করেন বেঁচে থাকা অবস্থায় এমন করছে, অমর হয়ে গেলে না জানি কি হবে, পুরো মানব সমাজ শেষ হয়ে যাবে। আপনি এমন করলে আমি অভিশাপ দিব যে আপনি আর শ্লোকা কখনো এক হতে পারবেন না। জিম রেগে শূন্যে গুলি চালালে ভয়ে নাকুল রাজি হয়ে যায়। নাকুল শিশি খুলে জিমকে সেই অমৃত খাইয়ে দেয়। ইন্টারভিউ শেষে গোল্ডফিশ জিমকে কল দিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায়? জিম বেশ ভাব নিয়ে বলে, প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, এখন আমি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে গেছি। গোল্ডফিশ জিজ্ঞেস করে, অমর মানুষকে পেয়েছো? জিম বলে, পেয়েছিলাম। বলতে না বলতেই জিমের গলা কেমন যেন ভারী হয়ে আসে। জিম দৌড়ে ওয়াশরুমে আসে। জিমের গলা থেকে গলগলিয়ে রক্ত পড়তে থাকে। জিম হতাশ হয়ে বসে পড়ে। গোল্ডফিশ ফোনে ফোকাটিয়ার ছবি দেখে। ফোকাটিয়ার নাকুল দ্রুত জিমের কাছে এসে তাকে ডাকলে দেখে জিম মরে পড়ে আছে। ফোকাটিয়া বলে, তার মানে আপনি সেই অমর মানুষ না? নাকুল বলে, কতবার বলবো যে আমি সেই অমর ব্যক্তি না? ফোকাটিয়া অবাক হয়ে বলে,
বলে কিন্তু গুরুদেব তো বলেছিল। কথা শেষ হওয়ার আগে নাকুল বলে রাখেন আপনার গুরুদেবের কথা, এই লাশ এখান থেকে এখনই সরাতে হবে। এটা শ্লোকার বাসা, না জানি সে এখন কোথায় আছে। বলে দুজনে লাশ টেনে বাইরে এনে এক বাক্সে রাখে। কিন্তু বাক্স ছোট হওয়ায় জিমের পা ঠিকমতো আটছিল না। কিভাবে রাখবে এই নিয়ে চিন্তা করতে করতে সামনের বিল্ডিং থেকে উপাধ্যায়া গুলি করে দেয়। গুলি নাকুলের গায়ে লাগতেই যাবে, ঠিক তখনই সামনের দেওয়ালে রং করার জন্য মজিদ উঠে দাঁড়ায় আর গুলিটা তার গায়ে লাগে। সাথে সাথেই বেচারা উল্টে নিচে পড়ে। নাকুল আর ফোকাটিয়া লাশ নিয়ে অন্যদিকে সরে গেলে উপাধ্যায়া তাকে আর দেখতে না পেয়ে বিরক্ত হয়ে সেই বিল্ডিং থেকেই চলে যায়। দেখা যায় তার পেছনেই এই ফ্ল্যাটের মালিকের লাশ পড়ে আছে। মানে এই মহিলার কাছে মানুষ খুন করা আর পিঁপড়া মারা একই রকমের কাজ। জিম অমর হতে গিয়ে জীবনটাই দিয়ে দিল, আর নাকুল অমর না হয়েও আবারও বেঁচে গেল। কি কপাল, বাপরে বাপ। বীর থানায় একটা হতাশা নিয়ে বসে আছে। পাশের টেবিলে সবাই হাসাহাসি করছে। ইন্সপেক্টর ভিত্তাল বাইরে যাওয়ার জন্য উঠলে বীর জিজ্ঞেস করে কোনো কি খোঁজ পাওয়া গেল? ভিত্তাল বলে গত সন্ধ্যায় এক মহিলা এসে ফোকাটিয়ার খোঁজ করছিল। যাওয়ার সময় তার নাম আর ঠিকানা দিয়ে গেছে। শ্লোকার ঠিকানা পেয়ে বীর এবার কিছুটা আশা ফিরে পায়। এদিকে মজিদের লাশ দেখার জন্য অ্যাপার্টমেন্টে সবাই জড়ো হয়েছে। পেছন থেকে ফোকাটিয়া আর নাকুল সেই লাশের বাক্স নিয়ে বের হয়। এত ভিড় দেখেও নাকুলার দিকে পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। উপাধ্যায় দ্রুত তাদের পিছু করে। শ্লোকা মাথা নাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডাম্বেলের সাথে চুল বাঁধা থাকায় একটুও নড়তে পারে না। জোরে চিৎকার দিয়ে সর্বশক্তি দিয়ে মাথা টানতেই চুল ডাম্বেল থেকে খুলে আসে। এদিকে এক সমুদ্রের পাড়ে এসে নাকুল আর ফোকাটিয়া মিলে বাক্সটা ফেলে দেয়। দূর থেকে তিনজন লোক তাদেরকে দেখলেও তেমন একটা পাত্তা দেয় না। ফোকাটিয়া নাকুলকে বলে যেহেতু তুমি অমর না, তাই অমৃত আমি তোমার সাথে রাখতে পারবো না। সত্যি বলতে তুমি অমর হলে আমি অনেক খুশি হতাম। নাকুল বলে ওই শিশি আমার লাগবেও না, আমি চিন্তায় আছি যে শ্লোকা কোথায়। বলেই শ্লোকাকে কল দেওয়ার চেষ্টা করে। নাকুল বলে শ্লোকার মেসেজ এসেছিল, তারপর কথাও হয়েছিল। তখনই ওই মহিলাকে সিঁড়িতে দেখেছিলাম। তখনই উপাধ্যায় পেছন থেকে এসে চাকু দিয়ে হামলা করতে গেলে ফোকাটিয়া দ্রুত তাকে ধাক্কা মারে। উপাধ্যায় তবুও নাকুলকে এলোপাথারি ভাবে মারতে থাকে। কোন রকমে উপাধ্যায়ের হাত থেকে চাকু ফেলে দুইজন দৌড় দিলে উপাধ্যায় এসে নাকুলকে ধাক্কা মেরে ফেলে তার গলা চেপে ধরে। ফোকাটিয়া উপাধ্যায়ের গলার স্কার্ফ টেনে তাকে সরায়। সাথে সাথেই নাকুল পেছনের দিকে দৌড় দেয়। উপাধ্যায় ফোকাটিয়াকে উল্টে ফেলে তার গলা চেপে ধরে। ফোকাটিয়ার নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আচমকা নাকুল এসে উপাধ্যায়ের পেটে সেই ছোট চাকু মেরে বের করে আবারও তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। কিন্তু এবার বের করতে গেলেই উপাধ্যায় এত শক্ত করে চাকু ধরে যে নাকুল ভয়ে তাকে রেখেই ফোকাটিয়ার সাথে দৌড়ে পালায়। সাথে সাথেই চারপাশ কালো মেঘে ছেয়ে যায়। ঝড়ো বাতাস শুরু হয়। নাকুল আর ফোকাটিয়া দৌড়ে গায়ের দিকে যায়। উপাধ্যায় কয়েক কদম হাঁটতেই রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে। পেট থেকে কোন রকমের চাকু বের করে বসে থাকে। কিছুক্ষণ পর শ্লোকা দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকালেই দেখে উপাধ্যায় রক্তাক্ত অবস্থায় এসেছে। শ্লোকা তাকে খুলে দেওয়ার জন্য ডাকতে থাকে। অতিষ্ঠ হয়ে উপাধ্যায় শ্লোকার কাছে এসে মুখের টেপ খুলে এক নাগারে চড় মারতেই থাকে। মানে নাকুলের রাগ সব শ্লোকার উপরে ঝাড়ছে। শ্লোকা টিটকারি করে বলে আবারও নাকুলকে মারতে পারোনি তাই না? উপাধ্যায় রেগে এক চড় মারলে দুজনেই নিচে পড়ে যায়। শ্লোকা বলে ওকে মারতে পারবে না, কারণ নাকুল অমর। এদিকে এক জঙ্গলের মধ্যে গাড়ি রেখে অটোতে করে ফোকাটিয়া আর নাকুল বের হয়ে যায়। বীর শ্লোকার বাসায় এসে দেখে বাসার দরজা খোলা। ভেতরে এসে দেখে বাসার সব উলট পালট করা। টেবিলের উপরে ফোকাটিয়ার ছবি, সাথে আয়শার ভিজিটিং কার্ড। সন্দেহ হওয়ায় পুরো বাসা চেক করে দেখে ওয়াশরুমের বেসিনে অনেকখানি রক্ত। এক ধাবায় এসে নাকুল গভীর মনোযোগ দিয়ে কিছু চিন্তা করতে থাকে। ফোকাটিয়া বলে তুমি তো তাকে মেরেই ফেলেছিলে, তারপরও সে কিভাবে স্থির হয়ে দাঁড়িয়েছিল? ওর চোখে এক ফোঁটাও ভয় নেই। হঠাৎই আবহাওয়া কেমন যেন বদলে গেল। আমি শিওর এই উপাধ্যায় সেই অমর মানুষ, কিন্তু এমন রাক্ষসীর হাতে অমৃত কিভাবে দিব? নাকুল সাহেবের পাত্তা না দিয়ে বলে ওই উপাধ্যায়ের কাছে শ্লোকার ফোন ছিল। আমি শ্লোকাকে কল দিতেই উপাধ্যায়ের কাছ থেকে রিংটোনের আওয়াজ পেয়েছি। ফোকাটিয়া খেয়াল করে টিভিতে তার আশ্রমের ভিডিও দেখাচ্ছে। খবরে বলে হার্শিলের 12 জন সন্ন্যাসী হত্যার প্রধান আসামি ফোকাটিয়া এই মুহূর্তে মুম্বাইতে। ফোকাটিয়া হতবাক হয়ে যায়। একে তো তার সাথীরা মারা গেছে, তার উপর খুনিও তাকেই বানানো হয়েছে। শ্লোকা উপাধ্যায়কে বলে তুমি নিজে চিন্তা করো, কতবার নাকুলকে মারার চেষ্টা করেছো, একবারও সফল হয়েছো? আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এটাই সত্যি। উপাধ্যায় বলে প্রথমবার ভুল ঠিকানা দিয়েছিল, আর দ্বিতীয়বার ভুল বন্দুক ব্যবহার করে ফেলেছিলাম। কাছের জিনিস মারার সময় M9 ব্যবহার করা উচিত। তৃতীয়বার বিক্রম মাঝে চলে আসে। শ্লোকা জিজ্ঞেস
জিজ্ঞেস করে আর এবার কি হয়েছে? তুমি যেই বাহানায় দাও না কেন নাকুল প্রতিবারই বেঁচে যায়। উপাধ্যায় প্রচুর রেগে বলে, নাকুল একটা তেলাপোকা, যাকে আমি পাড়া দিয়ে পিষে ফেলবো। শ্লোকা বলে, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। উপাধ্যায় রেগে বলে, কি বুঝবে তুমি? তুমি কখনো কাউকে মেরেছো? চোখের সামনে কাউকে শেষ নিঃশ্বাস নিতে দেখেছো? তোমার সামনে কেউ বরফে জমে নীল হয়ে গেছে? শ্লোকা বলে, হ্যাঁ দেখেছি, দিবাকর আমার স্বামী। সে অনেক ভালো মানুষ ছিল, আমাকে সব সময় হাসি খুশি রাখতো। একবার আমি তাকে ধোকা দেই, কিন্তু সে আমাকে কোনো কিছু বলা ছাড়াই ক্ষমা করে দেয়। ওর এত ভালো মানুষই আমি নিতে পারছিলাম না। ওর ভালো হওয়ার জন্য আমার নিজেকে ঘৃণা হচ্ছিল। বহু বছর এই অনুশোচনায় আমাকে দিন কাটাতে হয়েছে। আমি ওর যোগ্য না, তাই ওকে বিদায় দেওয়াটাই সবচেয়ে ভালো। তাই একদিন রাতে দিবাকর গভীর ঘুমেছিল। আমি ধীরে ধীরে তার হাতের শিরা কেটে তার হাতেই চাকু ধরিয়ে দেই, যেন কেউ আমাকে না সন্দেহ করে। তার মানে এই শ্লোকা তো আর এক সাইকো। কার্তিক আয়শার কাছে প্রচুর রেগে এসে খবরের কাগজ দেখিয়ে বলে, এসব কি? এক মহিলা হিটম্যান এক অমর ব্যক্তিকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছে। আয়শা বলে, বুঝেছি যে হেডলাইন একটু লম্বা হয়ে গেছে। কার্তিক রেগে বলে, তোমাকে বলা হয়েছিল ওই গ্রুপটার উপরে স্টোরি লিখতে, তাহলে অমরত্ব এসব ফালতু কথা কেন লিখেছো? এটা কি তোমার বাবার প্রেস অফিস নাকি? আয়শা রেগে গেলে দুজনের মধ্যেই তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। রেগে কার্তিক আয়শাকে চাকরি থেকে বের করে দিলে আয়শা রেগে বলে, তুমি আমাকে এখান থেকে কি বের করবে? আমি নিজে রিজাইন করলাম বলেই দেয় হাঁটা। রিসেপশন থেকে কার্তিককে জানায় কেবিনে কেউ তার সাথে দেখা করতে এসেছে। কার্তিক কেবিনে এসে দেখে গোলফিশ তার বডিগার্ড নিয়ে এসেছে। গোলফিশ আয়শা মিয়ানের সাথে দেখা করতে চায়। কার্তিক গান পয়েন্টে থাকায় ভয়ে আয়শাকে কল দেয়, কিন্তু আয়শা প্রচুর রেগে 10-12টা গালি দিয়ে কল উল্টা কেটে দেয়। বীর থানায় এসে বিথ্ঠালকে বলে, বাথরুমের রক্ত, রিপোর্টারে 4টা ভিজিটিং কার্ড, আবার হার্শিলের সন্ন্যাসীরা মারা গেল। কেমন যেন মনে হচ্ছে এই সবকিছুই একই সূত্রে বাঁধা। বিথ্ঠাল বিরক্ত হয়ে বলে, আশ্রমের সাধুরা শক্তির লোভে একে অপরকে মেরে ফেলেছে। বলেই হেসে দিলে বীর বলে, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি আসলে পুলিশ হওয়ার যোগ্যই না। আমাদের হার্শিল একটা কথা আছে, মানুষের মৃত্যুর পরও তার ভালো কর্ম তাকে অমর করে রাখে। কিছু করতে না পারলে থানাটা বন্ধ করে দিন। শুধু শুধু লন্ড্রি সার্ভিস নেওয়ার জন্য ইউনিফর্ম পরে কি লাভ? কথাগুলো শুনে বিথ্ঠালের আতে ঘা লাগে। তাই এবার সে সিরিয়াস হয়ে বলে, ঠিক আছে, তোমার কেস এবার আমি সিরিয়াস হয়েই দেখব। নাকুল ফোকাটিয়াকে আয়শার বাসায় নিয়ে আসলে আয়শা বলে, ভালোই করেছো, এসবের জন্য আমিও দায়ী। নাকুল বলে, আপনি কিভাবে জানবেন যে একটা আর্টিকেলের জন্য এত কিছু হয়ে যাবে? যাই হোক, আমাকে এখন শ্লোকাকে খুঁজতে যেতে হবে। যখন এই মহিলাকে মারছিলাম আমার মনে হচ্ছিল কাজটা আগেই করা উচিত ছিল, তাই আবারও তার সাথে লড়াই করতে যাচ্ছি। এসব আমার জন্যই শুরু হয়েছে, শেষটাও আমি করব। আয়শা বলে, তোমাকে আমি আটকাবো না, কিন্তু প্ল্যান কি তা তো বলবে। ফোকাটিয়ার ঘুম যেন না ভাঙে, তাই নাকুল আয়শার কানে কানে প্ল্যান বলে। প্ল্যান শোনার পরে আয়শা হতবাক হয়ে যায়। এদিকে উপাধ্যায়া শ্লোকাকে খেতে দিলে শ্লোকা হাবাইদের মতো খেতে থাকে। উপাধ্যায়া বলে, খেয়ে নাও, এরপর তো তোমাকে মরতেই হবে। শ্লোকা বলে, আমি বা নাকুল কেউই তোমার ক্ষতি করিনি। এত কষ্টের পর ফাইনালি নাকুল শান্তি একটা জীবন চায়, তাহলে কেন এসব করছো? উপাধ্যায়া বলে, 86 জনকে আমি প্রথমবারই মেরে ফেলেছি। আমার টার্গেট কখনোই মিস হয় না, কিন্তু এই তেলাপোকা আমাকে অনেক জ্বালাচ্ছে, ওকে আমি ছাড়বো না। নাকুলাকে স্কুলের প্লেগ্রাউন্ডে দাঁড়িয়ে কিছু চিন্তা করতে থাকে। তখনই এক কাক তার কাঁধে পটি করে দিলে বেচারা কাকের প্রতি অতিষ্ঠ হয়ে গান বের করে উপরের দিকে গুলি করে। বাচ্চারা ভয়ে দৌড়ে চলে যায়। উপর থেকে একটা কাক এসে তার পায়ের কাছে পড়লে বেচারা নিজেই হক চকিয়ে যায়। খাবার খেতে খেতে ফোকাটিয়া কান্না করে বলে, জীবনের প্রায় অনেকটা সময় আশ্রমে কাটিয়েছি। গুরুদেব আমার সবকিছু ছিল, আর বাকিরা ছিল আমার ভাইয়ের মতো। তারা কখনোই কারোর ক্ষতি করেনি। কেউ কিভাবে তাদের এমন নির্মমভাবে মেরে ফেললো? আয়শা বলে, দুনিয়াটা এমনই। ফোকাটিয়া বলে, যদি আমি আগে জানতাম এমন হবে, তাহলে গুরুদেবের কথা শুনে মুম্বাইতে আসতামই না, আশ্রমে তার সাথেই মারা যেতাম। ফোকাটিয়া হঠাৎ ব্যাগ হাতিয়ে দেখে তাতে তার অমৃত নেই। কে নিয়েছে আয়শাকে জিজ্ঞেস করলে আয়শা বলে, তা জানি না। কলিং বেলের শব্দ পেয়ে ফোকাটিয়া দরজা খুলে দেখে বীর দাঁড়ানো। বীর সাথে সাথেই ফোকাটিয়াকে নিয়ে বেরিয়ে যায়। আয়শা তাকে আটকালেও সে শোনে না। নিচে আসলে ফোকাটিয়া বলে, অমৃত আমার কাছে নেই। হুট করেই সেখানে গোলফিশের লোকেরা এসে বীর আর ফোকাটিয়াকে তুলে নিয়ে যায়। দূর থেকে গাড়িতে বসে বিথ্ঠাল এসব দেখে তার গাড়ি পেছনে সরিয়ে নেয়। এদিকে উপাধ্যায়া পেইন্টিং করছে দেখে শ্লোকা জিজ্ঞেস করে, তুমি মানুষ মারার কাজ কেন বেছে নিলে? উপাধ্যায়া বলে, এটা আবার কোন ধরনের প্রশ্ন? যা যেটা ভালো লাগে সে সেটাই করে। শ্লোকা জিজ্ঞেস করে, তাহলে তোমার হাতে দাগগুলো কিসের? কয়টা খুন করেছো তার প্রমাণ? আর যেগুলো মিস হয়ে গেছে সেগুলোর হিসাব কোথায়? উপাধ্যায়া রেগে তুলি ফেলে
আয়নার সামনে গিয়ে তার পেটে ব্যান্ডেজ করে। শ্লোকা বলে, তোমাকে প্রশ্ন করার আমি কেউ না, কিন্তু তারপরও করছি, কারণ এটাই আমার কাজ। আমি একজন থেরাপিস্ট, তা ভালো করেই জানো। আমি সবার কথা শুনে তাদেরকে সাহায্য করি, হয়তো তোমাকেও সাহায্য করতে পারি। উপাধ্যায় বলে, একদিন আর্ট স্কুলে থাকতে আমি আর আমার বন্ধুরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম। আমি ডেয়ার নিলে সবাই আমাকে টিচারকে খুন করতে বলে। এখন মনে হয় সেদিন ট্রুথ নিলেই ভালো হতো। ব্যাস, আমার গল্প এখানেই শেষ। শ্লোকা জিজ্ঞেস করে, ওইটাই কি তোমার প্রথম খুন ছিল? উপাধ্যায় বলে, না, আমার জন্মের আগে আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা যায়। মায়ের দুঃখে বাবাও মারা যায়। আমার জন্মই হয়েছে মানুষকে মারতে। শ্লোকা বলে, তুমি একদম নাকুলের মতো কথা বললে। তখনই মারিয়া উপাধ্যায়কে কল দিয়ে জিজ্ঞেস করে, শ্লোকা কি তোমার কাছে? উপাধ্যায় হ্যাঁ বলে মারিয়া বলে, ওকে নিয়ে আমার সাথে দেখা করো। উপাধ্যায় জিজ্ঞেস করে, কেন? মারিয়া বলে, এত কথার সময় নেই, যেমন বলছি তেমনটা করো। উপাধ্যায় জিজ্ঞেস করে, কোথায় আসবো? মারিয়া বলে, গ্রানিস ক্যাফে, ইস্টার্ন হাইওয়েতে। কল কেটে দিলে দেখা যায় সামনে নাকুল মারিয়াকে গান পয়েন্টে রেখে মারিয়ার মেয়ে অ্যানিকে ধরে রেখেছে। ভিত্থাল গোল্ডফিশের লোকদের গাড়ি পিছু নিয়ে এসে থানায় কল দিয়ে ব্যাকআপ ডাকে। ভেতরে বন্দুক সহ গার্ডদেরকে দেখে ভীর ফোকাটিয়াকে বলে, এই আমরা কোথায় এসে পড়লাম? গোল্ডফিশ বলে, অপেক্ষা করানোর জন্য দুঃখিত। ভীর উল্টা ধমক দিয়ে বলে, এগুলো কি? আমি উত্তরাখণ্ডের হাসিলের পুলিশ, সেটা কি জানেন? গোল্ডফিশ বলে, যদি সঠিক উত্তর দাও তাহলে ছেড়ে দিব। ভীর চারিদিকে তাকিয়ে ফোকাটিয়াকে বিড়বিড় করে বলে, সময় বুঝে ব্যালকনি থেকে লাফ দিবে। ফোকাটিয়া ভয়ে সেই মুহূর্তে উঠতে গেলে ভীর বলে, আরে বলদ, এখন না। গোল্ডফিশ হিন্দিতে বলে, ওখান থেকে লাফ দিলে হাড় ভেঙে যাবে, অন্তত 2 বছর বিছানায় পড়ে থাকবে, আর এই লোকের তো বয়সও হয়ে গেছে। ফোকাটিয়া আর বীর অবাক হয়ে তাকিয়ে থাকলে গোল্ডফিশ বলে, গায়ের রং সাদা দেখে ভেবেছো আমি বিদেশি? আমি কোনো গুন্ডা বা মাফিয়া না, আমি এক সায়েন্টিস্ট, ডক্টর জায়েন, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সে পিএইচডি করা। 96 সালে স্যার জেসি বোস একাডেমি থেকে পাশ করেছি। বীর আর ফোকাটিয়া অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। এদিকে ক্যাফেতে নাকুল ওয়েটারের ড্রেস পরে আসে। মারিয়া নাকুলকে বলে, তুমি যেমন ভাবছো কাজটা অত সোজা না, সময় আছে, পালিয়ে যাও, উপাধ্যায় তোমাকে ছাড়বে না। নাকুল বাইরে গাড়ি দেখে বন্দুক দেখিয়ে বলে, যেমন বলেছি তেমনই করবে। কিচেনে মারিয়ার মেয়ে অ্যানি বসা। নাকুল তাড়াতাড়ি কাউন্টারে লুকিয়ে পড়ে। উপাধ্যায় ক্যাফেতে এসে শ্লোকার বাঁধন খুলে দিয়ে বলে, একদম চালাকি করবে না। ভেতরে ঢোকার সময় স্কুল বাস দেখে সন্দেহ চোখে তাকায়। নাকুল 3 গ্লাস জুস বানিয়ে 1 গ্লাসে অমৃত ঢালে, কিন্তু বিষের কারণে জুসের রং পরিবর্তন হয়ে যায়। বেচারা তাড়াহুড়ায় কি করবে বুঝতেও পারে না। উপাধ্যায় মারিয়ার টেবিলে বসলে টেনশনে মারিয়া বলে, এই মেয়ে আমাদের কোনো ক্ষতি করেনি, ওকে কেন আটকে রেখেছো? উপাধ্যায় জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? মারিয়া বলে, পুলিশ পেছনে পড়ে গেছে, কেউ এর নামে মিসিং ফাইল কেস করেছে। নাকুল তাড়াতাড়ি রুহাবজা দিয়ে বাকি 2টা জুসের গ্লাসও একই রঙের বানায়। টেবিলে সার্ভ করলে উপাধ্যায় নাকুলকে খেয়াল করে না, কিন্তু শ্লোকা ঠিকই খেয়াল করে। নাকুল সরে গেলেই উপাধ্যায় জুসে এক চুমুক দিয়েই পাশের দিকে তাকিয়ে নাকুলকে দেখেই মুখ থেকে জুস ফেলে বন্দুক বের করে। তখনই কিচেন থেকে অ্যানি বের হয়ে আসে। উপাধ্যায় গুলি চালালে নাকুল সরে যেতে যায়, আর গুলিটা সোজা গিয়ে অ্যানির গায়ে লাগে। আবারও এ যাত্রায় নাকুল বেঁচে যায়, কিন্তু মাসুম অ্যানির জীবন চলে যায়। এই নাকুলের জন্য না জানি আর কত মানুষকে মরতে হবে। নাকুল দ্রুত দৌড়ে পালায়। অ্যানির শোকে মারিয়া আর উপাধ্যায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নাকুল বাইরে এসে উকি মেরে দেখে ভেতরে কি হচ্ছে। মারিয়া উপাধ্যায়কে বলে, তুমি এটা কি করলে? দয়া করে আমাকেও মেরে ফেলো, আমি আর বেঁচে কি করব? উপাধ্যায়া আর সহ্য করতে না পেরে মারিয়াকেও গুলি করে মেরে ফেলে। এই উপাধ্যায়ের মধ্যে আসলেই কোনো মনুষ্যত্ব নেই। উপাধ্যায় মারিয়াকে এই অবস্থায় রেখেই শ্লোকাকে বলে, এখনই চলো। চাবি প্রেস করলে গাড়ি খুলে যায়। নাকুল গিয়ে দ্রুত গাড়ির দিকিতে উঠে বসে। উপাধ্যায় আর শ্লোকা গাড়িতে করে চলে গেলেও নাকুল যে গাড়িতে উঠেছে তা সেখানেই থেমে আছে, মানে সে ভুল গাড়িতে উঠেছে। এই বলদ নাকুল আসলেই কোনো কাজের না। কিছুক্ষণ পর অপর দিক থেকে ওই গাড়ির মালিক এসে গাড়ি নিয়ে আরেকদিকে চলে যায়। বেশ রাত হয়ে গেছে। গাড়ি চালাতে চালাতে উপাধ্যায় হঠাৎ অনুভব করে সামনেই অ্যানির অতৃপ্ত আত্মা দাঁড়ানো। উপাধ্যায় ভয়ে তাড়াতাড়ি ব্রেক করে। হুট করেই ব্রেক করায় শ্লোকা উপাধ্যায়ের দিকে তাকিয়ে দেখে সে সামনে কিছু একটা দেখেছে, কিন্তু সামনে তো কিছুই নেই। এদিকে ক্যাফেতে এসে ক্যাফের ওনার মা আর মেয়ের রক্তাক্ত লাশ দেখে জোরে চিৎকার করতে থাকে। ভিত্তাল সেই কখন ব্যাকআপ ডেকেছিল, কিন্তু তারা আস্তে আস্তে রাতের ঘন অন্ধকার বানিয়ে ফেলেছে। এক অফিসার বলে, আমার মনে হচ্ছে অনেক বড় গ্যাংয়ের ব্যাপার, এসব ছোটখাটো বন্দুক দিয়ে কিছুই হবে না। পাশ থেকে আরেকজন বলে, এটা উত্তরাখণ্ডের কেস, আমরা কেন ঝামেলা জড়াচ্ছি? ভিত্তাল অফিসার বীরের মতো বলে, গরিব নেশাখোরকে ধরে নিজেদেরকে খুব হিরো ভাবো, ভেতরে আমাদের সঙ্গী ফেসে আছে, যদি তাকেই
না বাঁচাতে পারি তাহলে এই থানা রেখে কি লাভ? ভেতরে গোল্ডফিশ বলে জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিল গাছেরও জীবন আছে। তার এমন অসংখ্য আবিষ্কার আছে যা ওয়েস্টার্ন সায়েন্টিফিক কমিউনিটির কেউ জানে না। 1937 সালে তার মৃত্যুর পর ধানবাদের ইনস্টিটিউটে 3 ফিট বাই 2 ফিটের এক সিন্ধুকে তার পাবলিশ না হওয়া অনেক এক্সপেরিমেন্টের কাগজ ছিল। সেগুলোকে পড়ার পারমিশন শুধুমাত্র কয়েকজন বিজ্ঞানী পেয়েছিল, যার মধ্যে আমিও একজন। সেই পেপারসে অনেক জায়গায় অমরত্ব লাভের অমৃতের কথা উল্লেখ করেছে। 1915 সালে লন্ডন থেকে আসার পর জগদীশ চন্দ্র বসু অমৃতের কথা জানতে পেরে অনেক খোঁজাখুঁজি শুরু করে ফাইনালি সেটা পেয়েও যায়। রিসার্চ করে সে বুঝতে পারে এটা কোনো সমুদ্র থেকে আবির্ভাব হওয়া জাদুকরী শরবত না, বরং কিছু পুরনো গাছপালা থেকে বানানো ওষুধ। গোল্ডফিশ কি বলছে ফোকাটিয়া কিছুটা বুঝতে পারলেও সব বীরের মাথার উপর দিয়ে যায়। গোল্ডফিশ বলে মৃত্যু আসলে কি? কাশি, জ্বর, ক্যান্সারের মতোই কিছু একটা। এর ওষুধ থাকতেও কেন আপনারা সেটাকে লুকিয়ে রেখেছেন? কিছুদিন আগে আপনার গুরুদেবের সাথে দেখা হয়। তাকে অনুরোধ করেছিলাম একবার সেই অমর ব্যক্তি আর অমৃতর পরীক্ষা নিরীক্ষা করতে দিন, কিন্তু সে মানা করে দেয়। দেখেন, আমার অমর হওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি একজন বিজ্ঞানী, সমাজের সামনে সত্য তুলে ধরাটাই আমার দায়িত্ব। জগদীশ চন্দ্র বসুর রিসার্চের ভরসায় আমি আমার জীবনের 15টা বছর অমৃতের খোঁজে লাগিয়েছি। আর যখন আপনার গুরুদেব মানা করেছে তখন তার থেকে সেই অমৃত ছিনিয়ে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আপনার আশ্রমে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু ইতিহাস সাক্ষী লক্ষ লক্ষ ইঁদুর মারা গিয়েছিল বলেই পেনিসিলিন আবিষ্কার হয়েছিল। এই জন্যই বলছি আমাকে অমৃত দিয়ে দিন। বাইরে ভিত্তাল প্ল্যান বানায় যে কে কোন দিক থেকে ঘেরাও করবে। ডিরেকশন দেওয়া শেষ হলে গেট টপকে ভিত্তালের সাথে আরো দুজনে এসে গোলাগুলি শুরু করে। ভয়ে ভিত্তাল তার পুরো টিম নিয়ে লুকিয়ে পড়ে। ভিত্তাল কোন রকমে লুকিয়ে পালিয়ে সামনের দিকে এগোতে থাকে। উপর থেকে একজন জানায় গোল্ডফিশের দলে 10 জন আছে আর আমরা 10 জন। ভিত্তাল সবাই নষ্ট না করে স্যারেন্ডারের নামে এগিয়ে দুজনকে সেখানেই মেরে ফেলে। গোল্ডফিশ জানালা দিয়ে বাইরের পরিস্থিতি দেখার চেষ্টা করতে করতে ফোকাটিয়াকে অমৃতের কথা জিজ্ঞেস করলে ফোকাটিয়া বলে আজ আমার 65 বছর হলো। গুরুদেব অনেক আগেই বলে দিয়েছিল আমি 65 বছর বয়সে মারা যাব। আমি সবসময় ভাবতাম বিধাতা আমাকে কোনো বিশেষ দায়িত্ব দেয়নি, কিন্তু আজ বুঝতে পারলাম নিজের কথায় অটল থাকাই আমার সবচেয়ে বড় শক্তি। অমৃত আমার কাছে নেই, থাকলেও দিতাম না। এর জন্য আমাকে মেরে ফেললেও কোনো আফসোস থাকবে না। গোল্ডফিশ বলে আমি জানতাম এমন কিছুই বলবে, তবে সব সময় মুখ থেকে কথা বের করানোর জন্য মৃত্যুর আশ্রয় নিতে হয় না। বলেই ফোকাটিয়ার হাত ধরে বলে আপনার আঙ্গুলগুলো উপড়ে ফেললে নিশ্চয়ই আপনি সব বলে দিবেন। গার্ড আঙ্গুল তোলার মেশিন নিয়ে আসে। বাইরে ইন্সপেক্টর ভিত্তাল তার লড়াই চালিয়ে যাচ্ছে। গোল্ডফিশের লোকদের একের পর এক শুইয়ে দিচ্ছে, কিন্তু শেষমেশ তার জুনিয়র পিয়ুষও গুলিবিদ্ধ হয়। ফোকাটিয়ার আঙ্গুল একের পর এক কাটতে থাকে। বীর আর সহ্য করতে না পেরে তাদেরকে থামতে বলে। বীর বলে আমি সেই অমর ব্যক্তি। বাসায় এসে উপাধ্যায়া শ্লোকাকে আবারও চেয়ারে বেঁধে নিজে অস্থির হয়ে পায়চারি করতে করতে শ্লোকাকে বলে আমি খারাপ মানুষ না, অনেক বড় একটা ভুল হয়ে গেছে। সবকিছু ওই নাকুলের জন্য হয়েছে। শ্লোকা চুপ করে তাকিয়ে আছে। উপাধ্যায়া বলে কি হয়েছে, এখন চুপ কেন? তুমি না আমার সাথে কথা বলতে চেয়েছিলে, আমার গল্প শুনতে চেয়েছিলে? শোনো, মারিয়া আমাকে সবকিছু দিয়েছে, সবকিছু। ওই বন্দুকটাও মারিয়া দিয়েছিল। সেই বন্দুক দিয়েই আমি ওকে আর ওর মেয়েকে খুন করেছি। কথা দিচ্ছি নাকুলকে আমিই মারবো। এবার আর কোনোভাবেই মিস হবে না। তুমি এখন চুপ করে আছো কেন? কথা বলো। বলেই পাগলের মতো শ্লোকাকে ঝাঁকিয়ে কথা বলতে বলে, কিন্তু শ্লোকা তবুও চুপ করে থাকে, একটা কথাও বলে না। এদিকে নাকুলের গাড়ি এক ধাবায় এসে থামে। মালিক ডিক্কি খুললে নাকুল বন্দুক তাক করে না দেখেই বলে শ্লোকাকে ছেড়ে দাও। নাকুল চোখ খুলে দেখে আরে এ তো অন্য লোক। জলদি ক্ষমা চেয়ে সাইনবোর্ডে তাকিয়ে দেখে এটা হাইওয়ে রোড যা সুরাত আহমেদাবাদের দিকে যাচ্ছে। নাকুল তার বোকামের জন্য নিজেই নিজের মাথা চাপড়ায়। ডক্টর গোল্ডফিশ বীরকে জিজ্ঞেস করে কিভাবে বিশ্বাস করব যে তুমি সেই অমর মানুষ? বীর বলে বিশ্বাস না হলে গুলি করুন। বলেই ব্যাগ থেকে সাধারণ এক পানির বোতল বের করলে গোল্ডফিশ রেগে তার দিকে বন্দুক তাক করে। বীর বলে আপনার কি আমাদেরকে এত বোকা মনে হয় যে এই অমূল্য পানীয়কে আমরা সোনার বোতলে রাখবো যেন সবাই সেটা ছিনিয়ে নিতে পারে? আমরা সময় সময় অমৃতকে বোতল বদলে রাখি যেন কেউ বুঝতে না পারে। বিশ্বাস না হলে নিজেই পান করুন। গোল্ডফিশ কি কম চালাক? সে তার লোককে কার্তিককে আনতে ইশারা করে। কার্তিক বেচারা এদের থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। বীরার কোনো উপায় না পেয়ে তাকে পানি পান করিয়ে দেয়। গোল্ডফিশ বলে তাহলে কি এ অমর হয়ে গেছে? বীর কোন রকমের মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই গোল্ডফিশ কার্তিকের বুকে গুলি করে আর কার্তিক সেখানেই মারা যায়। গোল্ডফিশ রেগে বীরকে গুলি করতে গেলে বীর আচমকায় তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গোল্ডফিশের মাথায় ধরে। তখনই ইন্সপেক্টর ভিত্তাল তার টিম নিয়ে ঢুকে গোল্ডফিশের বডিগার্ডদেরকে মেরে ফেলে। আর ফোকাটিয়া ফাইনালি সুযোগ
সুযোগ বুঝে বেলকনি থেকে লাফ দেয়। মানে বলদ হলে যা হয় আর কি। উপাধ্যায়কে এতটা ভেঙে পড়তে দেখে শ্লোকা বলে, আমি জানি তুমি আমাকে আর মারতে পারবে না, আমি এখান থেকে নিজের পায়ে হেঁটে বের হব। উপাধ্যায় জিজ্ঞেস করে, তোমার এমন মনে হওয়ার কারণ কি? শ্লোকা বলে, তোমার আচরণ, এভাবে হেলে বসা দেখে সাফ সাফ বোঝা যাচ্ছে তুমি হার মেনে নিয়েছো। উপাধ্যায় সোজা হয়ে বসার বৃথা চেষ্টা করলে শ্লোকা টিটকারির হাসি দিয়ে বলে, একদিকে তোমাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে, আবার দয়াও হচ্ছে। আজ উপাধ্যায় চিৎকার করে আর কোনো প্রতিবাদ করে না। তার সামনে বসা শ্লোকাকে দেখে মনে হয় সে যেন ধীরে ধীরে এক আত্মায় রূপ নিচ্ছে। শ্লোকা বলে, তোমার সাথে দেখা না হলে জানতেই পারতাম না যে নাকুল থেকেও দুঃখী কেউ এই দুনিয়াতে আসলেই আছে। তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তাই তুমি মানুষকে মেরে তৃপ্তি পাওয়ার চেষ্টা করো। তুমি তোমার হাত কেটে হিসাব রাখো না, বরং তোমার ভেতরে অনুভূতিকে লুকানোর জন্য তুমি প্রত্যেক খুনের পরে হাত কাটো। উপাধ্যায়ের মনে হয় যে এই পর্যন্ত সে যত মানুষকে খুন করেছে তাদের আত্মারা তার সামনে দাঁড়িয়ে আছে। শ্লোকা বলে, নাকুল যদি এখন এসে তোমার সামনে দাঁড়ায় তবুও তুমি তাকে মারার ক্ষমতা হারিয়ে ফেলেছো। আমি জানি আমাকে আমার পাপের সাজা পেতেই হবে। সেই সাজা আমি তোমার হাতে পাবো না, কারণ তুমি আর কোনোদিনও কাউকে খুন করতে পারবে না। উপাধ্যায় প্রচুর রেগে বলে, তোমার কি সত্যি এমন মনে হয়? বলেই তার সেই ধারালো চাকু বের করে শ্লোকার হাতে এক পোষ দেয়। শ্লোকার যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এরপর হঠাৎই নিজের গলায় চাকু ঢুকিয়ে বের করে, সাথে সাথে গল গলিয়ে রক্ত বের হয় আর উপাধ্যায় সেখানেই পড়ে যায়। এমন বিভৎস দৃশ্য দেখে শ্লোকা আটকে ওঠে। তখনই শ্লোকার ফোনে কল আসলে শ্লোকা কলটা রিসিভ করে। অপর পাশ থেকে নাকুল চিৎকার করে বলে, তোকে তো আজ আমি শেষ করেই ছাড়বো, বল শ্লোকা কোথায়? শ্লোকা নাকুলকে শান্ত করে বলে, উপাধ্যায় মারা গেছে, তোমার জীবনে আর কোনো ঝুঁকি নেই, আমার কিছু সময় লাগবে, তুমি আগামীকাল দেখা করো। নাকুল বলে, না না, আমি এখনই আপনার বাসায় আসছি। শ্লোকা রেগে বলে, না। আর ওই বাবার কি খবর? নাকুলের হঠাৎ ফোকাটিয়ার কথা মনে পড়লে চুপ হয়ে যায় আর শ্লোকা কল কেটে দেয়। পাশে তাকাতেই দেখে সাইকো উপাধ্যায়া ক্যানভাসে শ্লোকার মাথায় গুলিবিদ্ধ ছবি আঁকিয়েছে। রেগে সেটা ফেলে কাকে যেন কল দেয়। সকাল হতেই নাকুল ফোকাটিয়ার সাথে হাসপাতালে দেখা করতে আসে। সেই অমৃত পানির বোতল দিতেই ফোকাটিয়া মন খারাপ করে বলে, উপাধ্যায়া মরল কিভাবে? তার মধ্যে তো অমর হওয়ার সব গুণ ছিল। নাকুল বলে, এসব বাদ দেন তো, এত কিছু হওয়ার পরও কি আপনার এসবে বিশ্বাস আছে? ফোকাটিয়া বলে, বিশ্বাসই তো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। নাকুল বলে, দেখেন, কখন কার সাথে কি হবে তা বলা মুশকিল। এক সপ্তাহ আগেও আমি মারা যাওয়ার জন্য কি না কি করেছি, অথচ এখন আমার কাছে আত্মবিশ্বাস আছে, বাঁচার কারণ আছে, এমনকি শ্লোকাজিও আছে। বলেই লাজুক হাসি দিয়ে ফুলের বুকে আর রিং দেখায়। মানে অতীতে সব হতাশা ভুলে নাকুল শ্লোকাকে নিয়ে নতুন এক জীবন শুরু করবে। কিছুক্ষণ পর শ্লোকার সাথে দেখা করতে আসে দেখে শ্লোকা রাস্তার অপর পাশ থেকে পার হওয়ার জন্য দাঁড়িয়েছে, কিন্তু সে নাকুলকে দেখেনি। তাই নাকুল চিৎকার করে শ্লোকাকে ডাকতে থাকে। তবুও শ্লোকা না শুনলে শ্লোকাকে কল দিয়ে বলে, আমি আপনার সামনে রাস্তায় দাঁড়ানো। শ্লোকা তাকাতেই নাকুল আবেগের ঠেলায় বলতে থাকে, আপনি অনেক ভালো, আপনি আমার জান বাঁচিয়েছেন, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু রাস্তায় এত জোরে হর্ন দিচ্ছে যে শ্লোকা কিছু শুনতেই পায় না। নাকুল এত খুশি যে গাড়ি না দেখেই রাস্তা পার হতে শুরু করে। শ্লোকা তো ভয়ে শেষ, আর গাড়ির ড্রাইভাররা নাকুলকে গাড়ি দেওয়ায় ব্যস্ত। নাকুল শ্লোকার কাছে প্রায় চলেই এসেছে। তখনই এক কালো গাড়ি নাকুলের দিকে ধেয়ে আসতে দেখে শ্লোকা দুই কান চেপে জোরে চিৎকার করে। কিন্তু প্রতিবারের মতো এবার যে গাড়ি নাকুলকে উড়িয়ে দেওয়ার কথা ছিল, সেই গাড়ি নাকুলকে বাঁচাতে গিয়ে উল্টা শ্লোকাকে উড়িয়ে দেয়। মাথা ফেটে শ্লোকা রাস্তায় পড়ে যায়। ক্ষণিকের মধ্যেই নাকুলের পুরো জীবন আবারও থমকে যায়। সে স্তব্ধ হয়ে রাস্তায় বসে। শ্লোকার মুখে একটা গুঁতা দিয়ে দেখে শ্লোকা নিস্তেজ হয়ে পড়ে আছে। সেই ফুল আর রিং নিয়ে নাকুল সেভাবেই বসে থাকে। শ্লোকার পাশের বাসার সেই মিস্ত্রি এখনো রং করছে, তবে তার সাথে নতুন আয়োজন কাজ করছে। কথায় কথায় মিস্ত্রিটা বলে, মসজিদের মতো রং করতে গিয়ে যদি পড়ে মরিস তাহলে ঠিকাদার তোর পরিবারকে 50,000 টাকা দিবে। আমার তো ভাগ্য খারাপ, তাই এখনো এখানেই আছি। তখন শ্লোকার বাসায় তার স্বামী ফিরে আসে। তার মানে এই লোককে শ্লোকা মারেনি, সে এখনো বেঁচে আছে। তাহলে কি শ্লোকা সবাইকে মিথ্যা বলেছিল, যেন সে তার এই গল্পের মাধ্যমে কখনো নাকুল তো কখনো উপাধ্যায়কে নিজের কন্ট্রোলে নিতে পারে। খবরে বলা হয় বিখ্যাত বিজ্ঞানী ডক্টর গোল্ডফিশকে মুম্বাইয়ের জুহু এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার উপরে
12 জন সন্ন্যাসীকে নির্মমভাবে মারার কেস করা হয়েছে। এই খবর দেখার সাথে সাথেই লন্ডনের এম্বাসি থেকে কল আসে। হায়ার অথরিটি থেকে কল আসতেই বিত্তাল বাধ্য হয়ে গোল্ডফিশকে ছেড়ে দেয়। এমন নৃশংস এক খুনি শুধুমাত্র ক্ষমতার জোরে ফুলের শুভেচ্ছা নিয়ে চলে যায়। বীর নিরুপায় মতো তাকিয়ে থাকে। তার আর কি বা করার আছে। গল্প চলে আসে 15 দিন পরে। গভীর রাতে দরজার শব্দে ফোকাটিয়ার ঘুম ভেঙে যায়। উঠে দেখে আশেপাশে নাকুল নেই। টেবিলে তার শেষ চিঠি, যেখানে লেখা আগের সিদ্ধান্তই ঠিক ছিল। সোগাকে ভালোবেসে ভুল পথে হাঁটছিলাম, তবে এবার আমি সঠিক রাস্তাতেই যাব। কাল থেকে আর এই দুনিয়ায় থাকবো না। নাকুল বরাবরের মতোই টিপটপ করে সেজে গুজে একটা বালিশ নিয়ে রেল লাইনের পথে হাঁটা ধরে। আরে বেটা, তুই যদি মরবি তাহলে মাঝখানে আবার বাঁচার জন্য এত নাটকের কি দরকার ছিল? খামোখা এই নাকুলের জন্য কতগুলো মানুষের জান গেল। ফোকাটিয়া দ্রুত নাকুলের পিছু করা শুরু করে। নাকুল ফুটওভার ব্রিজে উঠতেই ফোকাটিয়া বলে, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। কে শোনে কার কথা? নাকুল এক দৌড়ে নিচে চলে আসে। বেচারা ফোকাটিয়ার পায়ে ব্যথা, তাই নাকুলের সাথে সে পেরে ওঠে না। নাকুল দ্রুত রেল লাইনে নেমে বালিশ পাতিয়ে আরামে শুয়ে পড়ে। এবার তো সে নিশ্চিত মরবে। দূর থেকে ট্রেনের হর্ন শুনে নিশ্চিন্তে নিঃশ্বাস নেবে কি, হঠাৎ গায়ে ইট লাগতেই রেগে তাকাতেই হতভম্ব হয়ে দেখে গল্পের প্রথমে দেখানো সেই পাগল আগের জায়গাতেই বসে আছে। এটা কিভাবে সম্ভব? ফোকাটিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখে নাকুল পাগলটাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখনো বেঁচে আছেন? পাগলটা বলে, আমি রাজা দিলীপ সিং, লাহোরের মহারাজ। সাথে সাথেই ফোকাটিয়ার মুখে দমকা হাওয়া লাগে। ফোকাটিয়া হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি সে অমর ব্যক্তি যে মহা শক্তিশালী? দিলীপ রেগে বলে, শক্তিশালী? আমি হলাম 180 বছরের বৃদ্ধ, যে নিজের এই জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছি। দুনিয়ার এমন কোনো মানসিক বা শারীরিক রোগ নেই যা আমার হয়নি। সেই সব রোগের ওষুধের সাইড ইফেক্টে আমি দুর্বল হয়ে গেছি। দুনিয়ার এমন কোনো পাপ নেই আমি করিনি, তার অনুতাপে আমি শেষ হয়ে যাচ্ছি। নাকুল হতবাক হয়ে ভাবে, তার মানে অমৃত পানীয়র গল্পটা আসলেই সত্যি। ফোকাটিয়া বলে, আমি আপনাকে এই অমৃত পানীয় দেওয়ার জন্যই খুঁজছি। বলেই সেই বিশেষ শিশি দিলীপকে দিতে চাইলে দিলীপ তীব্র ঘৃণা নিয়ে বলে, একদিন এই শিশি দিব্যানন্দ নামের এক গুরু এসে আমাকে দিয়ে বলে, ইংরেজে নাকি এই অমৃত পানীয় পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই আমি যেন তাদেরকে কোহিনূর দিয়ে বলি। ওই কোহিনূরই সেই অমৃত। তার কথা মতো আমি তাই করি, আর এর বদলে কে যেন ওই অমৃত পানি আমাকে পান করিয়ে দেয়। এরপর থেকে আমার জীবনটাই পুরো অভিশাপ হয়ে গেছে। এই চোখ দিয়ে এত মানুষকে আজীবনের জন্য হারাতে দেখেছি যে এখন নতুন কোনো সম্পর্ক বানাতে ভয় করে। দুনিয়ার প্রতিটা কোনায় এতবার ঘুরেছি যে দেখার মতো আর কিছুই বাকি নেই। যেদিন এই পানি পান করেছিলাম ভেবেছিলাম আমার যা খুশি তাই করব, কিন্তু বাস্তবে মানুষ যা চায় তা সে কখনোই পায় না। আমি এমন এক জীবন কাটাচ্ছি, তার না আছে কোনো উদ্দেশ্য, না কোনো কারণ, আছে শুধুই হতাশা আর অনুতাপ। আমি এখন শুধু মরতে চাই। আমি আজীবনের জন্য বিশ্রাম চাই। দিলীপের কথা শুনে নাকুলের মনে পড়ে, তাই তো, সেও তো মরতে চায়। তাই চুপচাপ গিয়ে বালিশ পাতিয়ে শুয়ে পড়ে। ট্রেন প্রায় কাছাকাছি চলে এসেছে। ফোকাটিয়া নাকুলকে বলে, তুমি ভুল করছো, জলদি ফিরে আসো। দিলীপ পাগলের মতো জোরে জোরে হাসছে। ফোকাটিয়া তাকে কাকতি মিনতি করে বলে, দয়া করে কিছু তো করেন। ট্রেন একটু পরে নাকুলকে একদম পিষে দিবে। আচমকা দিলীপ এসে নাকুলের নাক চেপে জোর করে সেই অমৃত পানি ঢেলে দেয়। নাকুল রেগে তাকালে দিলীপ বলে, আমি একাই কেন অমর হব? তুইও আমার মতো অমর হয়ে যা। মানে এটা কি হয়ে গেল? নাকুল রেগে জিজ্ঞেস করে, এখন আমার সাথে কি হবে? দিলীপ রহস্যময় সুরে ট্রেনের আলো থেকে ইঙ্গিত করে বলে, নিজেই দেখে নাও। তাহলে কি নাকুল আর জীবনেও মরতে পারবে না? সে কি সত্যি সত্যি অমর হয়ে গেল, নাকি এসব আসলে মন গড়ন গল্প? আর দিলীপ, সে তো এক পাগল, তার কথা কি সত্যি বিশ্বাস করা উচিত? অবশ্য আয়েশার দেখা সেই ছবিতে যেখানে দিলীপ ইংরেজদেরকে কোহিনূর দিচ্ছে, সেটা তো আর মিথ্যা না। এখানে দুইটা জিনিস হতে পারে। যদি দিলীপ যদি মিথ্যা বলে থাকে, তাহলে নাকুলের মৃত্যু এবার নিশ্চিত, কারণ এই অমৃত পানি তার জন্য হবে বিষ। আর যদি দিলীপ সত্যি বলে থাকে, তাহলে এই অমৃত পানি তাকে সত্যি অমর করে দিবে। আর এত চাওয়া সত্ত্বেও সে আর কোনোদিনই মরতে পারবে না, বেচারা। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।